পূর্বর সাথে আবার কি করেছ? বাবার এহেন প্রশ্নে নড়েচড়ে ওঠে পৃথা। দৃষ্টি আরো নিচু হয় তার, ভয় যৌথুকু অবস্থা। এমনিতে সারাদিন লাফঝাপ করলেও বাবার সামনে সে সম্পূর্ণ নিশ্চুপ, অতীব ভদ্র মেয়ে। কিন্তু ভুলগুলো ও বাবার সামনেই হয়। তার ছোটখাটো ভুলগুলো ও বাবা অব্দি পৌঁছে যায়। কথা বলছো না কেন? পৃথার বাবা আজিজ রেজা পুনরায় জিজ্ঞেস করলেন। গম্ভীর কণ্ঠে পৃথা এবার কেঁপে ওঠে, কম্পিত মৃদু স্বরে বলে, কোনো কারণে আমার মাথা গরম ছিল বাবা, তার মধ্যে উনি পড়াতে এসেছিলেন। আমি পড়বো না বলছিলাম, কিন্তু উনি ভাবছিলেন ফাঁকিবাজি করার জন্য ওই কথা বলেছি। উনি আমার কথা বুঝতে চাইছিলেন না, তাই একটু রেগে কথা বলে ফেলেছিলাম। ও কি বলেছে? বলেননি কিছু, উঠে চলে গিয়েছেন। আজিজ সাহেব রাগ দমিয়ে বললেন। কথায় কথায় মাথা গরম হওয়ার বাজে স্বভাবটা তোমার কবে যাবে? পৃথা বিনয়ী কণ্ঠে বলে, আমি সত্যিই দুঃখিত বাবা। প্রতিবার ভুলের পর দুঃখ প্রকাশ করো। ভুলের ক্ষমা হয় কিন্তু একবার দুইবার, রোজ রোজ কেউ ক্ষমা করবে না। বাবা, পূর্বর পড়ানোতে কোনো সমস্যা আছে? বুঝতে অসুবিধা হয়? হয় না। তোমার রেজাল্টে উন্নতি দেখে বোঝা যায়। সুতরাং ওর কাছেই পড়বে। আর 1 মাস পর এইচএসসি পরীক্ষা। কথাটা মাথায় রেখো। এই নিয়ে আর কথা বাড়াবে না। স্বভাব বদলাও, যাও রুমে যাও। পৃথা মাথা এক পাশে নেড়ে উল্টো ঘুরে রুমের দিকে হাঁটা দেয়। সে নিজে অনুতপ্ত বিকেলের ঘটনায়। যা হয়েছে ইচ্ছেকৃতভাবে হয়নি, কিন্তু ঠিক করতে হবে তারই। পৃথা ড্রয়িং রুম ত্যাগ করতেই আজিজ সাহেব সোফায় বসে পড়লেন। এক পলক তাকান পাশের সোফায় বসে থাকা ওনার স্ত্রী ফিরোজা বেগমের দিকে তাকালেন। উনি এতক্ষণ নীরব ছিলেন, বাবা মেয়ের সালিশের মধ্যে ওনার বলার কিছুই নেই। আজিজ সাহেব স্ত্রীর দিক তাকিয়ে বলেন, এতটুকু মেয়ের কিনা কথায় কথায় মাথা গরম হয়। কিছু করো না কেন তুমি? এবার মুখ খুললেন মিসেস ফিরোজা, সোফা হতে উঠে নিজের রুমের দিকে অগ্রসর হলেন। যেতে যেতে বললেন, একমাত্র মেয়ে যেহেতু বাবার স্বভাব তো সেই ধারণ করবে। হেয় কণ্ঠ আর কথায় ওনাকে ঠেস দেয়া দুটোই বুঝতে পারলেন আজিজ সাহেব। এদিকে স্ত্রী, ওইদিকে মেয়ে, দুটোকে নিয়েই হয়েছে জ্বালা। মেয়েটা তার খারাপ না কোনো দিক দিয়ে, শুধু রাগটা তার চূড়ান্ত পর্যায়ে থাকে। কথায় কথায় মাথা গরম হয়ে যায়। রাগ করলে আবার তখন আফসোসের সীমা থাকে না, কিন্তু ভুল করলে তো মাসুল গুনতেই হয়। আফসোসে আর কি যায় আসে? পৃথা এবার এইচএসসি পরীক্ষার্থী, মাসখানেক বাদেই তার পরীক্ষা। পৃথাকে কলেজে ভর্তি করানোর মাস 4 পর পূর্ব ওনার থেকে ওনাদের পাশের ফ্ল্যাটটা ভাড়া নেয়। আজিজ সাহেব জানতে পারেন পূর্ব কলেজে শিক্ষক হিসেবে যোগদান করেই তার মা ও বোন তিশাকে নিয়ে এসেছে এই শহরে থাকার জন্য। এদিকে 4 মাসে পৃথার 2 পরীক্ষার ফলাফল দেখে চটে যান আজিজ সাহেব। বিশেষ করে অর্থনীতি বিষয়টাতে পৃথার অবস্থা যেন একটু বেশিই খারাপ। আজিজ সাহেব পূর্বকে বলে রাজি করান পৃথাকে পড়ানোর জন্য। পৃথাও বাবার কথা দ্বিমত করে না। এরপর থেকে পূর্বই সপ্তাহে 3 দিন পৃথাদের বাসায় এসে তাকে পড়িয়ে যায়। রাত 9টা বেজে 20 মিনিট। জানালার ধারে চুপচাপ বসে আছে পৃথা। মনটা তার বিষিয়ে উঠেছে। তার রুমের জানালা দিয়ে পাশের ফ্ল্যাটের বারান্দার অল্প কিছু অংশ দেখা যায়। তার বারান্দা আর পাশের ফ্ল্যাটের বারান্দাটা একদম মুখোমুখি বলা যায়। পৃথা উঁকি দিয়ে দেখে সেখানে অন্ধকার। মন খারাপ হয় তার, কিন্তু পরক্ষণেই তড়িৎ গতিতে বসা থেকে উঠে এক প্রকার দৌড়ে নিজের বারান্দায় যায় পৃথা। পাশের ফ্ল্যাটের বারান্দায় অন্ধকারে আবছা ছায়ামূর্তি দেখে যেন প্রাণ ফিরে পায়। অপরাধী ন্যায় মাথা নিচু করে বলে, রাগও করে আছেন আমার ওপর? অবাস হতে কোনরূপ সারা শব্দ আসে না। পৃথা পুনর্বার বলল, অনেক রাগও করেছেন তাই না? কিন্তু বিশ্বাস করুন, আমি আপনার সাথে খারাপ ব্যবহার করতে চাইনি। আপনি তো জানেন আমি অমন ব্যবহার করার মতো মেয়ে নই, অন্তত আপনার সাথে তো নাই। পৃথা একদমে কথাগুলো বলে অন্ধকারে তাকিয়ে থাকে জবাবের আশায়। কিন্তু এবারও কোনো সাড়া আসে না। বরং কিছুক্ষণ আগে পৃথার মনে জ্বলে ওঠা আশার প্রদীপ নিভিয়ে দিয়ে ছায়ামূর্তিটি চলে যায় নিজের কক্ষের ভেতরে। পৃথা দমে যায়, কথা বন্ধ হয়ে যায় তার। কণ্ঠখুশে শব্দ বের হচ্ছে না যেন। এবারও বুঝলো না তাকে। পূর্বর কাছে পড়া শুরুর পর থেকে পৃথার যে উন্নতি কিছু হয়নি ব্যাপারটা তেমন নয়। কিন্তু এই পড়া আদান প্রদানের সাথে আরেকটি ঘটনাও ঘটে গিয়েছে।
শুরু থেকেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও অর্থনীতি এই দুটো বিষয়ে পৃথা দুর্বল ছিল। পৃথার বাবা যখন জানতে পারলেন যে তার পাশের ফ্ল্যাটেরই ভাড়াটিয়া অর্থাৎ পূর্ব ভার্সিটির শিক্ষক, তখন উনি নিজে যে তার সাথে কথা বলেন পৃথাকে পড়ানোর বিষয়ে। মেয়ের লেখাপড়ায় খামতি রাখতে চান না উনি। পূর্ব কথা ফেলতে পারেনি, রাজি হয়েছে। বাড়িওয়ালা বলে কথা মুখের ওপর না করা যায় না। তার ওপর ভার্সিটি শেষে তার হাতে সময়ও থাকে, আবার বাড়তি টাকাও আসবে তাই। এদিকে পৃথা নিজেও চায়নি বাবাকে নিরাশ করতে। ভদ্রমেয়ের ন্যায় পূর্বর কাছে পড়া শুরু করেছিল। অথচ মেয়েটা জানতই না এর মধ্যেই নতুন কোনো অধ্যায়েরও সূচনা হতে চলেছে তার জীবনে। সেটের পেতে পেতে অঘটন ততদিনে হয়ে গিয়েছিল। পৃথা তীব্রভাবে আক্রান্ত হয়ে গিয়েছিল পূর্ব নামক অসুখে। সময়ের সাথে সাথে তা তীব্র হয়েছে। পৃথা পৃথা চমকায়, কারোটাকে মস্তিষ্ক সজাগ হয় কয়েক সেকেন্ড পেরোলে। তাকিয়ে দেখে ফিরোজা বেগম দাঁড়িয়ে। পৃথা স্বাভাবিক হয়, স্মিত হেসে বলে, হ্যাঁ বলো। ফিরোজা বেগমের থমথমে মুখ। উনি বসলেন না, দাঁড়িয়ে থেকেই গুরুগম্ভীর স্বরে জিজ্ঞেস করলেন, তিয়াস নামে ছেলেটার সাথে তোর কিসের সম্পর্ক? সোজাসাপটা প্রশ্নে পৃথার পিঠ চমকে ওঠে। মায়ের দিকে তাকায়, জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করে, এই ছেলের কথা তোমায় কে বলল? ফিরোজা বেগম জবাব দেন না, নিজের প্রশ্নের জবাব চেয়ে বলেন, যেই বলুক কিন্তু আগে বল কি সম্পর্ক। পৃথা কিছু সময় নীরব থাকে, পর মুহূর্তে তার মুখশ্রীতে গাম্ভীর্যের ভাব দেখা যায়। বলে, কাল বলবো আম্মু। আমি নিজে আগে নিশ্চিত হই। ফিরোজা বেগম বুঝতে পারেন না, কিন্তু পুনরায় প্রশ্নও করেন না। পৃথাকে খেতে বলে উনি রুম ত্যাগ করেন। এদিকে পৃথা ভাবনায় পড়ে যায়, তিয়াসের ব্যাপারটা ওনাকে কে বলল। পরদিন পূর্বাহ্নে খানিক পরে পৃথা বেরিয়ে পড়ে কলেজের উদ্দেশ্যে। আজ একটু তাড়াতাড়িই বের হয়েছে। কলেজে পৌঁছে মিনিট 20 অপেক্ষা করতেই আফিয়া আর তিশাকে দেখা যায়। দুজনই পৃথার বান্ধবী। তিশা তো তাদের পাশেই থাকে। কলেজে ঢুকেই পৃথাকে দেখে আফিয়ার মুখের রং বদলে যায়। পৃথার সামনে এসে দাঁড়ায় দুজনই। আফিয়া নম্র কণ্ঠে বলে, সরি পৃথু, আমি বুঝতে পারিনি যে এমন কিছু হয়। বাক্য সম্পূর্ণ করতে দেয় না পৃথা, হাত দিয়ে থামিয়ে দিয়ে তিক্ত কণ্ঠে বলে, জীবনের অন্যতম ভুল ছিল তোর সাথে বন্ধুত্ব করা। সেই স্কুলের সময় থেকে আমাদের বন্ধুত্ব, অথচ এমনটা করতে একটু বাধলো না তোর? পৃথু, খবরদার ডাকবি না এই নামে। শোন, আমাদের এত বছরের বন্ধুত্বের যদি বিন্দুমাত্র দাম তোর কাছে থেকে থাকে, তাহলে তিয়াস ভাইয়ের ব্যাপারটা পরিষ্কার করবি আজই। আফিয়া নত মস্তক শুধু ওপর নিচ করে। পৃথা এক মুহূর্ত দাঁড়ায় না, আর ক্লাসে চলে যায়। তিশাও তার পেছনে পেছনে যায়। ক্লাসে যেয়ে বসতেই তিশা প্রশ্ন করে, আজকে এত তাড়াতাড়ি আসলি যে? আমায় না নিয়েই চলে আসলি? পৃথা রাগ ও সম্বরণ করে বলে, দুঃখিত, তারাই ছিলাম, মনে ছিল না। কাল রাতে কল করেছিলাম, তুলিসনি কেন? কালকে আম্মু অসুস্থ ছিল, ফোন ধরার সময়ও পাইনি। পরে দেখেছি কিন্তু রাত হয়ে গিয়েছিল, তাই দেইনি। রাগ করেছিস? না। কালকের ঘটনা নিয়ে মন খারাপ? না। তাহলে? কিছু না। তিশা আর কিছু জিজ্ঞেস করে না। পৃথা যে কোনো প্রশ্নের উত্তর দিবে না বুঝতে পারে সে। 2টা ক্লাস করার পর একজন ক্লাসমেট এসে পৃথাকে বলে ক্যান্টিনে যেতে। পৃথা লম্বা শ্বাস ছেড়ে পা বাড়ায়। যেয়ে দেখে ক্যান্টিনে এক পাশায় একটা টেবিলে তিয়াস, আফিয়াও আরেকটি মেয়ে বসে আছে। মেয়েটিকে সে চেনে। এই মেয়ের জন্যই তো এত কিছু। পৃথা এগিয়ে যায়, তার পেছনে পেছনে তৃষাও এসেছে। ক্যান্টিনে আরো কিছু শিক্ষার্থীও রয়েছে। সে স্বাভাবিকভাবেই এগিয়ে যায়। পৃথা সামনে যেতেই 3জন দাঁড়িয়ে পড়ে। পৃথাকে দেখে ওই মেয়েটি পৃথার দিকে এগিয়ে এসে তার ডান হাতটি ধরে। বিনয়ী কণ্ঠে শোধায়, পৃথা, কালকে যা হয়েছে তার জন্য আমি অনেক দুঃখিত। আমি বুঝতে পারিনি, আফিয়ার উস্কানিমূলক কথাবার্তায় আমি রেগে গিয়েছিলাম। ভালো ঠিক বিচার করতে পারিনি। সাথে সাথে এসেই তোমায় কিছু জিজ্ঞেস না করেই সবার সামনে ভালো মন্দ শুনিয়ে দিয়েছি। তিয়াসকে আমি অনেক ভালোবাসি, অন্য মেয়ের সাথে জড়িয়ে বলা কথাগুলো শুনে ভয় পেয়ে গিয়েছিলাম। তাই আমি দরকার হলে কলেজে সবার সামনে বিষয়টা পরিষ্কার করে দিব যে যা হয়েছে ভুল বোঝাবুঝি ছিল।
পৃথা, তোমার সাথে আমার এমন কোনো সম্পর্ক নেই, সেটা তুমি আমি দুজনই জানি। কিন্তু আফিয়ার কথা শুনে টুসি ভুল বুঝি কালকে। আফিয়া সব বুঝিয়ে বলেছে এরকম হবে না। সরি। তিয়াসের কথা শুনে পৃথা ছোট্ট করে শুধু বলে, এরকম হওয়া উচিত না তিয়াস ভাই। যাই হোক, আমি আসি। তোর ভাইকে বলিস আজ যেন পড়াতে না আসে। দুপুরে কলেজ থেকে একসাথেই ফিরেছে পৃথা আর দিশা। বাসায় যাওয়ার আগে সাবধানী কণ্ঠে দিশাকে উক্ত কথাটি বলে পৃথা। তার এহেন কথায় দিশা ভ্রুকুটি করে জিজ্ঞেস করে, সে কি আজকেও পড়বি না? 1 মাস বাদে পরীক্ষা, সেজন্য সপ্তাহে 6 দিন পড়বি বললি আর 2 দিন ধরে পড়িস না। বুঝি না তোর কাহিনী। দিশা খানিক বিরক্তি নিয়ে করে বাক্যটি। পৃথা তৎক্ষণাৎ কিছু বলে না। কয়েক সেকেন্ড দিশার দিক চেয়ে থেকে দ্বিগুণ বিরক্তি নিয়ে বলে, তুই অনেক বেশি কথা বলিস শিশু। বাসায় যা বলতে বলেছি তাই বলবি। আর হ্যাঁ, সন্ধ্যায় আসবো আমি, অপেক্ষা করিস। ক্লান্ত, রুক্ষ দুপুর, তীব্র গরমে অতিষ্ঠ মানব জীবন। তবুও পেটের দায় কেউ ছুটছে রিক্সা নিয়ে, কেউ বা পায়ে হেঁটে, কেউ আবার দিব্যি আরামে কাজ করে যাচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে। পৃথার সামনে খোলা ডায়েরি, খালি পাতা, হাতের কলমটা একাধারে ঘোরাচ্ছে। দৃষ্টি বাইরের রাস্তার দিকে। মন উসখুস করছে তার। এই একটা মানুষের জন্য চিঠি লিখতে বসলে প্রতিবার এই একই রকম অনুভূতিটা তার কাছে অসহ্য লাগে। পৃথা চোখ জোড়া বন্ধ করে নিয়ে কিছু সময় ভাবে। লম্বা শ্বাস নিয়ে শুরু করে লেখা। লেখা শেষ করে চিঠিটা ভাঁজ করে হলুদ রঙা একটি খামে চিঠিটা ভেতরে পুরে নেয়। খামের মুখে শুকনো একটি ফুল আটা দিয়ে লাগিয়ে টেবিলের ড্রয়ারের ভেতর রাখে। চেয়ার ছেড়ে উঠে পড়ে গায়ে দেয় বিছানায়। শরীরটা ভীষণ ক্লান্ত, চোখ খুলে রাখা দেয়। কিন্তু চোখ জোড়া বন্ধ করলেই চিরচেনা মুখটা ভেসে উঠছে। পৃথা নিজের ফোনটা হাতে নেয়, নেড়ে চেড়ে আবার রেখে দেয় পাশে। ফোনের কাজ নেই, মানুষটার সাথে ফোনে যোগাযোগ করার মতো কোনো রাস্তা নেই তার। পৃথা এই অব্দি পূর্বর ফোন নাম্বারটিও নেয়নি। পূর্বর থেকে সরাসরি নেয়ার সুযোগ না থাকলেও অন্য সুযোগ ছিল, কিন্তু পৃথা নেয়নি। পৃথা কেন যেন মনে হয় সে যা বলতে চায় তার একাংশও সে ফোনে বলতে পারবে না। এমনকি পূর্বর সাথে ফোনে সাধারণ কথোপকথনও তার দ্বারা হবে না। সেজন্যই পৃথা বিকল্প পন্থা হিসেবে বেছে নিয়েছিল চিঠিকে। এই 2 বছরে সে কত চিঠি লিখল। মানুষের প্রতি নিজের ক্ষোভ, অভিমান, অনুরক্তি সবকিছুর প্রকাশই ঘটল এই চিঠিতে। বিনিময়ে সে কোনো চিঠির জবাব পায়নি, চিঠি সংবলিত কোনো কথোপকথন হয়নি তার সাথে। তবুও সে ভালোবাসে। তার অসীম ভালোবাসা, গভীর প্রণয় তার প্রতি। তাই তো বারংবার অতি যত্নে হলদে খামে অনুরক্তি পাঠায় তার নামে। অথচ ছেলেটা কি সুন্দর এড়িয়ে যায়, যেন কিছু সম্পর্কেই অবগত নয় সে। পৃথা মাঝে মাঝে নিজেকে নিয়ে ভাবে। নিজের প্রতি তার মায়াও হয়। নির্ঘাত পাগলে পেয়েছিল না হয় একটা মানুষকে এতদিন যাবৎ একতরফা ভাবে ভালোবেসে যাচ্ছে। মানুষরা জানে একটা মেয়ে তাকে ভালোবাসে, তার প্রতি কত তীব্র অনুভূতি রাখে। অথচ না জানার ভান করে দূরে সরে থাকে। কি নির্দয়া, নিষ্ঠুর। পৃথা খেয়াল করে কথাগুলো ভাবতে ভাবতে তার চোখ জোড়া জ্বালা করছে। চোখের কোণে অশ্রুরা টলমল করছে। কাল গড়িয়ে পড়ার আগেই পৃথা নিজেকে সংবরণ করে। নিজেই নিজেকে শুধালো, প্রেমের অনুভূতি যে কোনো সময় সৃষ্টি হতে পারে। কারো অনুভূতি নির্দিষ্ট একজনের জন্য বরাদ্দ করা থাকে। সে নতুন নতুন অনুভূতির সাথে পরিচয় হয়, কিন্তু সেই অনুভূতি তার একজনের জন্যই আসে। কারো আবার অনির্দিষ্ট থাকে, শুধু একজনের জন্যই জাগ্রত হবে তেমন বাধ্যবাধকতা থাকে না। তবে সেই অনুভূতিকে মানুষ প্রেম ভেবে ভুল করে, কিন্তু খুব সম্ভবত তাকে মোহ বলে। আমার অনুভূতি একজনের জন্যই বরাদ্দ, আর সেটা মোহ নয়, নিঃসন্দেহে প্রেম, অনুরক্তি। পূর্ব কেমন আছো? সিঁড়ি দিয়ে উপরে উঠছিল পূর্ব। ফিরোজা বেগমের কথা শুনে সে কান থেকে ফোন নামালো। স্মিত হেসে সালাম দিয়ে বলল, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন আন্টি? ফিরোজা বেগমও হাসি মুখেই জবাব দিলেন। উনি ইতিউতি করতে করতে বললেন, পূর্বকাল যে তুমি বললে পৃথার সম্পর্কে, ওই যে তিয়াস না কি যেন নাম ছেলেটার। পূর্বপূর্ণ দৃষ্টিতে তাকায় ফিরোজা বেগমের দিক। হালকা কেশে গলা পরিষ্কার করে। কিছু বলার জন্য মুখ খুলবে সে সময়ই ফিরোজা বেগম বললেন। পৃথা বলল, এটা একটা ভুল বোঝাবুঝি ছিল। আজ নাকি সব ঠিক করে এসেছে।
কথা শুনে পূর্ব মাথা নাড়ায় অধর বাঁকা করে বলে, আন্টি আমার কানে খবর এসেছিল তাই আপনাকে জানিয়েছি। যেহেতু আমার স্টুডেন্ট দায়িত্ববোধ আছে না বলুন। হ্যাঁ তা ঠিক। আন্টি আর কিছু বলবেন? আসলে মাত্র ফিরলাম তো বাইরে থেকে। না না আর কিছু বলবো না, তুমি যাও বিশ্রাম নাও। ফিরোজা বেগম সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলে পূর্ব উপরে উঠে যায়। ভার্সিটি শেষে কোনো কাজে গিয়েছিল, সেখান থেকে ফিরতেই দেরি হয়ে গেছে। ফিরোজা বেগম হয়তো আরো কিছু জিজ্ঞেস করতেন, কিন্তু পূর্ব তাড়াহুড়ো করেই কথা শেষ করলো। আসরের নামাজ আদায় করে পিতা ছাদে আসতে নিলেই ফিরোজা বেগম প্রশ্নবিদ্ধ করেন, কিরে আজকে অপূর্ব এলো না কেন? প্রশ্ন শুনে পিতা দাঁড়িয়ে পড়ে দরজার হাতল হতে হাত সরিয়ে পেছনে ফিরে তাকায়। মেকি হেসে বলে, আম্মু আমি ঠিক করেছি এই 1 মাস আমি নিজেই যেয়ে পড়ে আসবো। তিশা আর আমি একসাথে পড়বো। পড়াও হবে, ফাঁকিবাজিও করা হবে না। ফিরোজা বেগম সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করেন, বাবাকে না জানিয়েই সিদ্ধান্ত নিয়ে নিলি? বাবাকে তুমি বলে দিবে? আম্মু এতটুকু তো সিদ্ধান্ত নিতেই পারি বলো। দু কদম হাঁটলেই তো তিশাদের বাসা। যাবো, পড়বো, আবার চলে আসবো। আমি এখন যাই। পৃথা বড় বড় পা ফেলে তৎক্ষণাৎ প্রস্থান করে। ফিরোজা বেগম রাজি না হলেও আর আপত্তি করেন না। করার কারণ পান না উনি, পাশেই তো ফ্ল্যাট, 2 কদম হাঁটলেই। দুজন একসাথে পড়লে পড়াও ভালো মতো হবে। উনি এদিকে আর মনোযোগ না দিয়ে নিজের কাজ করতে গেলেন। পৃথাদের ছাদের একপাশে দোলনা রাখা। দোলনাটা রাখা হয়েছিল পৃথার ইচ্ছেতেই। ছাদে এসে সে প্রথমেই দোলনায় বসে। আজও তার ব্যতিক্রম হলো না। পৃথা ও তিশা দুজনই দোলনায় বসল। দিনের সৌন্দর্য যেন ডুবে যাচ্ছে আধারে। নীলাম্বরে হেলে পড়েছে সূর্য, মেদিনী তখন লালচে আভায় আচ্ছাদিত। বাতাসে ছিটে ফোটাও নেই। ছাদে এসে যেন অস্থিরতা, বিষণ্ণতার পরিমাণ তরতর করে বেড়ে গেল পৃথার। পাশে তিশা বসে সে একাধারে বক বক করেই যাচ্ছে। কিন্তু পৃথা নিশ্চুপ, তার নীরবতায় তিশা এবার প্রশ্ন করেই ফেলল, মন খারাপ? পৃথা দ্রুত গতিতে মাথা নাড়ায় 2 দিকে। অর্থাৎ তার মন খারাপ না? তিশা ফের জিজ্ঞেস করে, শরীর খারাপ লাগছে? হুম। তাহলে কি হয়েছে? কিছুই হয়নি, মৃদু হেসে জবাব দেয় পৃথা। তার জবাবে তিশা অধর বাঁকিয়ে বলে, তাহলে গান শোনা একটা, বুঝবো সত্যিই মন ভালো। পৃথা হকচকায় আপত্তি করে বলে, না এখন ভাল লাগছে না, পরে একদিন শোনাবো। তিশা মানে না, জেদ ধরে। অবশেষে হার মানতেই হলো। পৃথা হুম শব্দে গলা ঝেড়ে পরিষ্কার করলো। বিষণ্ণ মনে খালি গলায় গান ধরল, ওহে কি করিলে বলো পাইব তোমারে, রাখিবা খিদে আখিতে। ওহে কি করিলে বলো পাইব তোমারে, রাখিবা খিদে আখিতে। ওহে এত প্রেম আমি কোথাও পাবো না, এত প্রেম আমি কোথাও পাবো না, তোমারে হৃদয়ে রাখিতে। আমার সাধু কিবা তোমারে, দয়া না করিলে কে পারে, তুমি আপনি না এলে কে পারে, হৃদয়ে রাখিতে। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। পৃথা গান শেষ করে দম নেয়। তিশা এক ধ্যানে শুনছিল এতক্ষণ। পৃথা চুপ করতেই তার ধ্যান ভাঙল। মুগ্ধ হয়ে বলে, কতদিন পর তোর কণ্ঠে গান শুনলাম। বিশ্বাস কর, তোর কণ্ঠে গান শুনলে কেমন যেন ভেতর থেকে একটা আবেগ কাজ করে, একদম আবেগই করে দেয়। পৃথা বিস্তৃত হাসে তিশার বলার ভঙ্গিমায়। হেসে হেসেই বলে, এটা এজন্য হয় কারণ তুই একটু বেশিই আবেগী। পড়ালেখা ছেড়ে গান, আবেগ এসব নিয়ে পড়ে আছিস কেন তিশা? আকস্মাৎ ভাই খেয়ে এক স্বরে পৃথা ও তিশা উভয়ই চমকপ্রদ হয়ে পেছনে তাকায়। ছাদের প্রবেশদ্বারে পকেটে 2 হাত গুজে দাঁড়িয়ে আছে পূর্ব। তার পরনের কালো রঙের ট্রাউজার আর ছাই রঙা টি শার্টটা যেন পুরুষালী দেহে একদম মানিয়ে গেছে। পৃথা সেদিকে হতে দৃষ্টি সরাতে পারে না। 2 চোখ ভরে দেখারও সুযোগ হয় না। তার পূর্বেই আবারও সেই গম্ভীর কণ্ঠটা কানে আসে। পূর্ব বকছে তার বোনকে, বকুনি খেয়ে তিশা চোখে ইশারায় পৃথার থেকে বিদায় নিয়ে ছাদ হতে প্রস্থান করে। পৃথা তার যাওয়ার পানে তাকায়, তারপর পূর্বকে দেখে। পূর্বও দাঁড়ায় না, নেমে যায় তিশার সাথে সাথেই। পৃথা নিভৃতে দীর্ঘশ্বাস ছাড়ে।
কালকে বিকেলের পর পূর্বকে মাত্রই দেখল সে। তাও চোখাচোখি হলো না, দুটো বাক্য বিনিময় হলো না। সেও জিজ্ঞেস করলো না ভালো মন্দ। বৃদ্ধা চোখ জোড়া হাতের উল্টো পিঠে মুছে নেয়। ভারাক্রান্ত মন নিয়ে একা একাই দোলনায় বসে থাকে কিছু সময়। আজান পড়ার কিছু সময় পূর্বেই নেমে যায় নিচে। সন্ধ্যায় অর্থনীতি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই সাথে খাতা কলম আর ক্যালকুলেটর সমেত বৃদ্ধা উপস্থিত হয়েছিল পূর্বদের বাসায়। দরজা খুলে দিয়েছেন পূর্ব ও তিশার আম্মু তাহমিনা বেগম। বৃদ্ধাকে দেখেই মিষ্টি হেসে ভালো মন্দ জিজ্ঞেস করেছেন। বৃদ্ধা হাসি মুখে সব প্রশ্নের জবাব দিয়েছে। পূর্ব তার সাথে যেমনই করুক বা পূর্বর সাথে তার যতই কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত ঝামেলা চলুক না কেন, তিশা ও তাহমিনা বেগম শুরু থেকেই তাকে শুধু ভালোবাসা দিয়েছে। বৃদ্ধার প্রতি পূর্বর কঠোর ব্যবহার সম্পর্কে টুকটাক অবগত তিশা ও তাহমিনা বেগম দুজনই। সেজন্যই বৃদ্ধা প্রায়শই তাদের উপস্থিতিতেই পূর্বকে ভালো মন্দ বলেও পার পেয়ে যায়। কালকের বিষয়ে পূর্বর সাথে কোনরূপ কথা হয়নি বৃদ্ধার। এমনকি পড়া বিষয়ক দরকার ছাড়া কোনরূপ বাক্য বিনিময় হয়নি দুজনের মধ্যে। বৃদ্ধাও আগ বাড়িয়ে কিছু বলেনি, শুধু সুযোগ বুঝে চিঠির খামটা রেখে এসেছে পূর্বর টেবিলে থাকা একটা বইয়ের ভেতরে। বাসায় এসে পড়তে বসেনি আর। তার মন খারাপ, তীব্র মন খারাপ। সবকিছুতেই অস্থিরতা কাজ করছে তার। সব ফেলে রেখে বারান্দায় অন্ধকারে বসে আছে। রুমের আলো বন্ধ থাকায় বারান্দায়ও অন্ধকার ছেয়ে গেছে কিছুটা। বৃদ্ধা বসে থেকেই উকি দিয়ে দেখে রাস্তায়। সেখানেও অন্ধকার, অন্য সময় হলে ল্যাম্পপোস্টের হলুদ আলোয় আচ্ছন্ন থাকে। বৃদ্ধার কেবলই মনে হয় তার জীবনও সর্বদিক হতে এই অন্ধকারে ঢাকা। বৃদ্ধা বারান্দা থেকে রুমে আসে। পড়ার টেবিল হতে ডায়েরিটা নেয়, চেয়ারে বসে ডায়েরি খুলে এলোমেলো কিছু শব্দ লিখে। অন্তঃকরণে ক্ষণে ক্ষণে মেঘ জমে অভিমান হয়, পুড়ে ছাড়কার হয়। সেই খবর ঠিকই যায় আপনার কাছে, অথচ খোঁজও নেন না আপনি। কি নিষ্ঠুর পুরুষ আপনি, প্রিয় পুরুষ। আপনার সাথে কুশলাদি বিনিময় চিঠিতে করি না আমি। আমাদের সামনাসামনি দুটো কথা হয়, কেমন আছি, আপনি কেমন আছেন, এতটুকুই। সেটাও চিঠিতে বলে ফেললে সামনাসামনি বলার মতো আর কিছুই থাকবে না আমার কাছে। কালকে বিকেলের পর থেকে আর দেখা হয়নি, কথাও না। অবশ্য আপনার সাথে আমার তেমন কথা হয়নি কখনো। তবুও গতকাল যা হলো তাতে দোষ ছিল না আমার। আপনি হয়তো ঘটনা শুনেই ফেলেছেন। তিশা নিশ্চয়ই বলেছে আপনাকে। আমি জানি আম্মুকেও আপনিই বলেছেন। তিয়াস ভাইয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আফিয়াকে তো চেনেন। তিশা আর আমার বান্ধবী ছিল যে। তিশার সাথে একবার বাসায়ও এসেছিল আপনাদের। তিয়াস ভাইয়ের সম্পর্ক আছে সেটা আমরা তিনজনই জানতাম, হাতে নাতে রাস্তায় ধরা খেয়েছিলেন প্রেমিকা সহ। সেই সুবাদেই আমাদের জানা। আফিয়া তিয়াস ভাইয়ের প্রেমিকার কাছে আমায় আর তিয়াস ভাইকে জড়িয়ে বানোয়ার কিছু কথা বলেছে। এই যেমন উনি আর আমি সম্পর্কে আছি, আমার সাথে সম্পর্ক করে তিয়াস ভাই ওনার প্রেমিকাকে ঠকাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এক কথায় বলতে গেলে পিতা অন্যের জিনিস ছিনিয়ে নিচ্ছে, নিজের সৌন্দর্য দিয়ে কাবু করছে তিয়াসকে। এসব কথা শোনার পরে ওনার প্রেমিকা আসলেন, ভরা ক্যান্টিনে আমায় অপমান করলেন, বাজে কথা বললেন। অথচ আমি কিছুই জানি না, তাই কিছু বলতেও পাইনি। যে জিনিস সম্পর্কে আমি অবগত নই, যা আমি করিনি, সেটার দায় যদি আমাকে দেয়া হয় তাহলে কেমন লাগে বলুন। জানেনই তো, অল্প কিছুতেই মাথা গরম হয়ে যায় আমার। সেই ঘটনার পর থেকে এমনিতেই মাথা গরম ছিল, কি বাসায় এসে দেখি আপনি হাজির। এত করে বললাম পড়বো না, কিন্তু আপনি শুনলেন না। ব্যাস মেজাজ আরো খারাপ হলো যে। কাল রাতে এতবার জিজ্ঞেস করলাম, একটা কিছুর উত্তর দিলেন না। শুনুন, আজ সব ঠিক করে এসেছি। তিয়াস ভাই তার প্রেমিকাকে জিজ্ঞেস করেছিল, এসবকে বলেছে ওনাকে। উনি আফিয়ার নাম বললেন, আফিয়া আর উনি ব্যাপারটা পরিষ্কার করে নিয়েছেন। তিশার থেকেও শুনলাম আমি আসার পর নাকি ক্যান্টিনে যারা উপস্থিত ছিল তাদের কাছে ও বিষয়টা পরিষ্কার করে দুজন ক্ষমাও চেয়েছেন। ভালো কথা, ভুল বোঝাবুঝি মিটে গিয়েছে, কিন্তু আমার মস্তিষ্ক অন্য কিছু নিয়ে ভাবছে। সেটা হলো তিয়াস ভাই ভাগ্যবান। দুটো মেয়ে ওনাকে ভালোবাসে। একজনকে উনি নিজেও ভালোবাসেন, আর অন্যজন ওনাকে পাওয়ার জন্য তার ভালোবাসাকে দূর সরানোর জন্য কত কিছু করলো। সবাই ভাগ্যবান, ভাগ্যবতী হয় না, তাই না? যাই হোক, আমার ব্যবহারের জন্য ক্ষমা করবেন। ইতি। আপনার অপ্রিয় নাই। সফেদ রঙা কাগজে লম্বা চিঠিটা পূর্ব একবারই পড়ে শেষ করে। পড়া শেষ হলে ভাঁজ করে পুনরায় রেখে দেয় খামে।
খামের মুখে লাগানো শুকনো ফুলটা চোখে পড়ে। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বুঝতে পারে শুকনো ফুলটা হচ্ছে কাটা মুকুট। সতেজ অবস্থায় যা মানুষকে তীব্রভাবে আকর্ষণ করার ক্ষমতা রাখে। পূর্ব ছোট্ট ফুলটা আঙুল দিয়ে ছুঁয়ে দেখে একটু দৃঢ় কণ্ঠে শোধায়, কাটা মুকুট, তুমি সুন্দর তাই লোকে আকৃষ্ট হয়। আকৃষ্ট হওয়ার আগে ভুলে যায় তোমায় ছুঁতে হলে তাকে আগে কাটার আঘাত নিতে হবে। তবে কাটা মুকুট নয়, সে চন্দ্রপ্রভা, সূর্যের উজ্জ্বল উষ্ণ আলোর সাথে শীতল বাতাস, পাখিদের কিচিরমিচির শব্দে মুখরিত আশপাশ। স্বাভাবিকভাবেই দিনের বাকি সময়ের তুলনায় সকালে শব্দ দূষণ তুলনামূলক কম। মেঘেদের ফাঁকে সূর্যের আলোর ক্ষণে ক্ষণে লুকোচুরি খেলা। সব মিলিয়ে আজকের সকালকে পৃথার কাছে সোনালি সকালই মনে হলো। ফজরের নামাজ পড়ে পৃথা ঘুমায়নি, আর আসলে ঘুমাতে পারেনি। অযথা শুয়ে না থেকে উঠে পড়ে রান্নাঘরে যে হালকা নাস্তা তৈরি করে সকালের জন্য। ফিরোজা বেগম আজ উঠেননি এখনো। কাল রাত হতে হঠাৎ করেই ওনার শরীর অসুস্থ লাগছিল। পৃথা রান্নাঘরের কাজ শেষে বাবা মায়ের রুমে উঠে দেয়। আজিজ সাহেব উঠে পড়েছেন, নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করছেন। ফিরোজা বেগমকে বিছানায় দেখতে না পেয়ে পৃথা ভেতরে যায় না। পৃথা সাত সকালেও কি দেয় তিশাদের বাসায়। তাহমিনা বেগম সম্ভবত রুটি বেলছিলেন। কলিং বেলের শব্দ পেয়ে হাতে থাকা বেলুনি সমেতই তড়িঘড়ি করে এসেছেন দরজা খুলতে। পৃথার খানিক বিব্রত বোধ হলো, এত সকালে আসাটা উচিত হয়নি বোধ হয়। তাহমিনা বেগম চওড়া হাসি উপহার দিলেন, সাথে বিস্ময়ও প্রকাশ করলেন। পৃথাকে ভেতরে ঢোকার জন্য জায়গা করে দিয়ে জিজ্ঞেস করলেন, কি আজকে এত সকালে? এমনিতেই আন্টি, এসে বিরক্ত করে ফেললাম। ভেতরে প্রবেশ করতে করতে জবাব দিল পৃথা। তাহমিনা বেগম কিঞ্চিত অভিমান নিয়ে বললেন, তুই আসবি আর আমি রাগ দেখাবো? এতদিনে এতটুকু চিনলি আমায়? পৃথা কথার পৃষ্ঠে অধর প্রসারিত করে হাসে, আদরে গলায় শোধায়, মজা করেছি আন্টি, আপনি একদম সহজ সরল আর আদরে। হয়েছে, এত প্রশংসা করা লাগবে না। তিশাটা ওঠেনি মনে হয়, দেখ তো ওঠা একটু। তাহমিনা বেগম উক্ত কথাটি বলতে বলতে অগ্রসর হন রান্নাঘরের দিক। পৃথাও ওনার পেছনে পেছনে রান্নাঘরে যায়, আমদা আমদা করে বলে, আন্টি আমি তিশার কাছে আসিনি। আসলে তাহমিনা বেগম প্রথমে বুঝতে না পারলেও কয়েক সেকেন্ড ভেবে বুঝতে পারেন। তিশা গত পরশুই ওনাকে বলেছিল সবকিছু। মেয়েটা এমনি, মায়ের সাথে তার সম্পর্কটা অনেকটাই বন্ধুর মতো হওয়ার দরুন যা হয় তাই মায়ের কাছে বলতে হবে তার। পৃথাকে উসখুস করতে দেখে তাহমিনা বেগম সহজ গলায় বলেন, তিশা বলেছে আমায়। দেখ, ভুল বোঝাবুঝিই তো ছিল। পূর্বও বুঝেছে হয়তো, তুই কেমন সেটা তো ও জানি। 2 বছর ধরে পড়াচ্ছে তোকে, আমরা দেখছি 2 বছর ধরে। কম সময় তো না, তাই না? এত ভাবিস না। ঠিকই বলেছ, আমি শুধুই মাথায় চিন্তা করে বেড়াচ্ছি। আজব। পৃথা কপাল কুঁচকে কথাটুকু বলে তার বলার ভঙ্গিতে তাহমিনা বেগম হেসে ফেলেন। মেয়েরা সহজ সরল, হাসি খুশি, সহজেই যে কারোর সাথে মিশতে পারে, ভাব করে নিতে পারে। অথচ পূর্ব যে কেন এমন করে ভেবে পান না উনি। হাতে 2 কাপ চা নিয়ে পৃথা ছাদের দিকে অগ্রসর হয়েছে। সিঁড়ি বেয়ে উঠতে একটু বেশি সতর্ক অবলম্বন করছে সে। পড়ে গেলে মান সম্মান ধূলিসাৎ হয়ে যাবে। পৃথা পা টিপে টিপে ছাদে উঠতেই দেখা মিলল পূর্বর। 2 হাত প্যান্টের পকেটে গুজে সরান হয়ে দাঁড়িয়ে আছে রেলিং ঘেঁষে। পৃথা লম্বা শ্বাস নেয়, বুকে ফু দিয়ে এগোয় সামনে। পূর্বর পাশে যে দাঁড়াতেই তার দিকে এক পলক তাকায় পূর্ব। তারপরই চোখ ফিরিয়ে নিল। পৃথার হালকা মন খারাপ হয়। মন খারাপকে পাত্তা না দিয়ে সে কংক্রিটের মোটা রেলিং এর ওপর চায়ের কাপ দুটো রাখে। হালকা কেশে দৃষ্টি আকর্ষণ করে পূর্বর। পূর্ব তাকায় না তার দিক। পৃথা তবুও ছোট করে বলে, সরি, ড্রপ দিস ম্যাটার পৃথা। কণ্ঠখানি উঁচু করে বলে পূর্ব। পৃথা একটু চমকে ওঠে, পর মুহূর্তে স্বাভাবিক হয়। কিছু বলার পূর্বেই পূর্ব বলে ওঠে, চা যার জন্য এনেছ তাকে দাও। পৃথা বিষম খায়, তাড়াহুড়া এগিয়ে দেয় 1 টাকা। চায়ের কাপে ছোট্ট করে চুমুক বসায় পূর্ব। পৃথা পূর্বর এহেন আচরণে খুশি হতে পারে না। রাগে দুঃখে তার নিজের ওপরই মেজাজ খারাপ হয়। দৃষ্টি সম্মুখে রেখে নীরবে দাঁড়িয়ে রয় সেও। আমি আমার জীবনে আপনার মতো মানুষ আর একটাও দেখিনি পূর্ব।
অসহ্য নীরবতা পৃথাই ভঙ্গ করে বিষণ্ণ কণ্ঠে করে ওঠে উক্ত উক্তিটি। তার এহেন উক্তিতে পূর্বস্মিত হাসে দৃষ্টি তার এতক্ষণ পৃথার মুখোশে দিয়ে বিচরণ করছিল, অথচ মেয়েরা খেয়াল করেনি। পূর্ব এবার দৃষ্টি সরিয়ে নিল, সম্মুখে চোখ রাখল। কিছু সময় নীরবে কাটিয়ে সুদাল, তোমার জীবন কতটুকু পৃথা? সবে তো 19 চলছে। 19 সংখ্যাটা কি কম মনে হয়? কত লোকের তো 19এই জীবনের অন্ত ঘটে। ছোট মানুষদের এত গম্ভীর কথা বলা ঠিক না। প্রেম অনুরাগের কথাও তো আপনার ভালো লাগে না। জবাবে মুখ হিঞ্চি কেটে বলল পৃথা। পূর্ব কিছু বলতে গিয়েও হেসে ফেলল। পৃথা সেই হাসিতে যেন জ্বলে উঠল, দাঁতে দাঁত খিচিয়ে বলে, সাধে কি আর বলি আপনার মতো মানুষ হয় না। পূর্বর হাসিটা চওড়া হয়, পৃথা তা দেখে ফের বলে, প্রশংসা করিনি আপনার, হাসছেন কেন? প্রশংসা পাওয়ার মতো মানুষও নই আমি। পৃথা চুপ হয়ে যায়, এবার তার কোথাও যেন একটু খারাপ লাগে। হাতে থাকা চায়ের কাপে চুমুক দেয়, ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা চা অপছন্দ তার, তবুও মন চাইছে না গরম করার জন্য নিচে নামতে। পৃথা স্বল্প সময়ে কাপ খালি করল। ততক্ষণে দুজনের মধ্যে বাক্য বিনিময় হলো না কোনো। পৃথা হাতের কাপটা ফের রাখল রেলিং এর ওপর। উত্তেজিত অস্থির চিত্তে ক্ষীণ স্বরে শোধাল, আপনি কি কাউকে ভালোবাসেন পূর্ব? প্রশ্ন করে পৃথা নিজেই বিস্মিত হলো, জবাব কি হবে ভেবে বুকের ভেতর টিপটিপ করতে লাগলো তার। পূর্ব নিজেও খানিক অবাক হয়েছে পৃথার এহেন প্রশ্নে। প্রশ্নের জবাব দেওয়ার বদলে পৃথাকেই প্রশ্নবিদ্ধ করল পূর্ব। পাল্টা প্রশ্ন তার, তুমি ভালোবাসা বোঝো? পৃথার ঘোর ভাঙে, এতক্ষণে মনে মনে সাজানো ভাবনাগুলো ভেঙে যায়। সজাগ হয় মস্তিষ্ক, দৃঢ়কণ্ঠে জবাব দেয়, ভালোবাসার মানে তো জানতাম না, কিন্তু আমি আপনাকে ভাবতে যে যা অনুভব করি আমার কাছে তাই ভালোবাসা। আমি আপনাকে বুঝি, অনুভব করি, আমার সব অনুভূতিরা আপনাকে ঘিরে। তুমি যাকে ভালোবাসো তার তোমাকে ভালোবাসতেই হবে এমন বাধ্যবাধকতা আছে। সে যদি অন্য কাউকে ভালো না বাসে তাহলে আমায় ভালোবাসতে ক্ষতি কি? তার পছন্দ তুমি না হলে? এবারের প্রশ্নে পৃথা কিছুটা দমে যায়, সময় নিয়ে উত্তর দেয়, জোর করবো না, করার অধিকার নেই, মানিয়ে নিব, তাছাড়া উপায় কি? পৃথার ভঙ্গুর কণ্ঠ, তার এহেন জবাবে পূর্ব প্রসন্ন হয় বোধ হয়। মুখে তার বিস্তৃত হাসি। পৃথার বুকে তীব্র দহন শুরু হয়, চোখ উপচে কান্না আসে। পূর্ব তার হাতে থাকা কাপটা পৃথার হাতে দিয়ে স্বাভাবিক স্বরে বলে, থ্যাঙ্কস ফর দ্য টি, সন্ধ্যায় সময় মতো চলে এসো। পৃথা সম্মতি সূচক মাথা নাড়ায় শুধু। পূর্ব চলে যেতে নিয়েও থামে, পেছনে ঘুরে রেলিং এর ওপর থেকে কাপটা নিয়ে নেয় অভিযোগের স্বরে বলে, এটা আমার কাপ পৃথা, নেয়ার আগে জিজ্ঞেস করনি কেন? পৃথা পূর্ণ দৃষ্টিতে কাপটার দিকে তাকায়, সে অবগত ছিল না এ সম্পর্কে। হাতের সামনে যে 4টে কাপ ছিল তাতে তাহমিনা বেগম তিশাকে দিয়েছে দুটোয়, আর বাকি দুটোতে তার আর পূর্বর জন্য নিয়েছিল। পৃথা তা বলতে যাবে, কিন্তু সুযোগ দিল না পূর্ব। কাপ নিয়ে ছাদের দরজার দিকে অগ্রসর হলো। পৃথা আর কিছু বলল না, হাতের কাপটা রেলিং এর ওপর রেখে তপ্ত শ্বাস ছাড়ল। চোখ জোড়া বন্ধ করে বিষাদ মিশ্রিত কণ্ঠে নিজেই নিজেকে প্রশ্ন করল, আমি ভালোবাসা বলতে আপনাকে বুঝি, আপনি কি অন্য কেউতে ভালোবাসা খোঁজেন? কঠিন পুরুষ। শুনুন, আপনি এত কঠোর কেন? এত শক্ত মানুষ হয়? কোনো অনুভূতি নেই, মায়া দয়া কিচ্ছু নেই? হ্যাঁ মানলাম আমি আপনার স্টুডেন্ট, কিন্তু আমি বাচ্চা না, আর আপনিও বাচ্চা না যে কথায় কথায় স্টুডেন্টের নামে বিচার দিবেন। আমি আপনাকে নাম ধরে সম্বোধন করি, সেটা আবার আম্মুকে বলা লাগে? দেখুন, আমাকে পড়ানোর আগে আপনি শুধুমাত্র আমাদের বিল্ডিং এর ভাড়াটিয়া ছিলেন। আপনার সাথে তখন আমার ভালো মতো পরিচয় হয়নি। আপনার অগোচরে আপনাকে আমি নাম ধরেই সম্বোধন করতাম। হুট করে বাবা আপনার কাছে পড়তে দিয়ে দিল। এখন হুট করে আপনাকে স্যার ডাকি কিভাবে বলুন? স্যার না ডাকি ভাই ডাকি, এতটুকু সময় তো দিবেন। তা না করে আম্মুর কাছে বিচার দিয়েছেন আমি নাকি আপনাকে সম্মান দিই না। কি আজব! এত বড় মিথ্যাচার আমার নামে আপনি কিভাবে করতে পারলেন বলুন? খবরদারের পর যদি আমার নামে কোনো নালিশ করেছেন তো সামনাসামনি হুমকি দিতে পারবো না, তাই চিঠিতে দিলাম। এই চিঠি আবার আম্মুকে দেখিয়ে দিয়ে না। খবরদার! পরিশেষে আপনি অতিরিক্ত কঠোর হওয়া থেকে বিরত থাকবেন। একটু নরম হবেন, সেই প্রত্যাশায় পত্রের ইতি টানলাম। ইতি।
অতি ভদ্র মেয়ে। বছর দুয়েক আগরে চিঠি, পৃথাকে পড়ানোর প্রথম মাসের চিঠি। একদিন সম্মুখে পূর্বকে নাম ধরে সম্বোধন করে ফেলেছিল পৃথা। আর পূর্বতা নিয়ে নালিশ করেছিল পৃথার মায়ের কাছে। ফিরোজা বেগম আচ্ছা বকা দিয়েছিলেন পৃথাকে, তাই পূর্বর প্রতি ক্ষুব্ধ হয়ে চিঠিতে ছোটখাটো হুমকি দিয়েছিল পৃথা। এত আগের চিঠিটা আজকে হুট করেই সামনে পড়েছে পূর্বর। তার ড্রেসিং টেবিলের একটা ড্রয়ারে এই চিঠিটা চোখে পড়ল, তাই পড়া। তখনের চিঠির প্রথম সম্বোধন আর এখনের চিঠির প্রথম সম্বোধনে বিস্তর ফারাক। তখন পৃথা নামক মেয়েটির কাছে সে নিষ্ঠুরতম কঠিন পুরুষ ছিল। আর এখন প্রিয় পুরুষ, যদিও কাঠিন্য আর নিষ্ঠুরতার ভাবটা আগের তুলনায় বেড়েছে কয়েক গুণ। কিন্তু মেয়েটা আগের ন্যায় কঠিন পুরুষ সম্বোধন করে না, সম্বোধন করে প্রিয় পুরুষ বলে। পূর্ব চিঠিটা ভাঁজ করে খামে ভরে রাখে। বলে রাখা ভালো, এই চিঠির খামটাও হলদে রঙের। অদ্ভুতভাবে পৃথার তরফ হতে তার নামে প্রতিটা চিঠি হলদে রঙের খামে আসে। এর রহস্য জানে না পূর্ব, জিজ্ঞেসও করা হয়নি। পূর্ব চিঠি সমেত খামটা ড্রয়ারে রেখে তালাবদ্ধ করে। চাবিটা পকেটে পুরে আয়নায় নিজের প্রতিবিম্বের দিক চেয়ে তিক্ত কণ্ঠে শোধায়। কঠিন পুরুষ প্রিয় হলেও কাঠিন্যতার হেরফের হয়নি। প্রকাশ না করলেও ভালোবাসায় খামতি রাখেনি। দেখতে দেখতে কেটে গেছে 1 মাস। এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। পৃথা ও তিশা দুজনই পরীক্ষা নিয়ে বেশ ব্যস্ত। পূর্বর সাথে পৃথার সম্পর্কটা আগের মতনই রয়ে গেছে। না উন্নতি হয়েছে আর না অবনতি। ফিরোজা বেগমের শরীরটাও ইদানিং খারাপ যাচ্ছে। সবে 4টা পরীক্ষা শেষ হয়েছে পৃথার। এর মধ্যেই পুরো পরিস্থিতি মিলিয়ে বিরক্তি চলে এসেছে পৃথার। তার ওপর বোর্ড পরীক্ষায় আরেক চিন্তা। রোল রেজিস্ট্রেশন ঠিকঠাক লিখলেও বারবার মনে হয় লিখেনি, ভুল হয়েছে, পরের পরীক্ষা কেমন হবে, এসব নিয়েও চিন্তা। এসব চিন্তার মাঝে ফিরোজা বেগম নতুন চাপ সৃষ্টি করছেন। ওনার মতে ওনার শরীর ইদানিং অসুস্থ থাকে, কখন কি হয়ে যায় বলা যায় না। পৃথা ওনার একমাত্র মেয়ে। উনি থাকতে থাকতেই তার একটা ব্যবস্থা করে দিতে চাইছেন। স্ত্রীর এমন অযৌক্তিক কথায় বিরক্ত আজিজ সাহেব। তবুও উনি প্রকাশ করছেন না ফিরোজা বেগম অসুস্থ বলে। আর মা হিসেবে ওনার চিন্তাধারা একেবারে ফেলনাও না। মা হিসেবে ছেলে মেয়েকে নিয়ে চিন্তা হবেই, কিন্তু জন্ম, মৃত্যু ও বিয়ে এসব তো সৃষ্টিকর্তার হাতেই। মানুষ যত যাই বলুক, সঠিক সময়েই সব হবে। মায়ের অসুস্থতার কারণে পৃথাও কিছু বলতে পারে না। একে তো মায়ের অসুস্থতা, নিজের পরীক্ষা, ওইদিকে পূর্বতার মধ্যে নতুন করে বিয়ের চাপ। পৃথা অনেকটাই চাপে পড়ে গেছে। তিশার সাথে নিজের অবস্থা নিয়ে আলোচনা করলেও তেমন কোনো সুবিধা হয়নি। তবে লাভ এতটুকু হয়েছে যে পৃথার মন হালকা হয়েছে, একটুখানি চাপ কমেছে। বিকেলে তাহমিনা বেগম পৃথাদের বাসায় আসেন। পরীক্ষা দিয়ে এসে গোসল করে নামাজ পড়ে শুয়েছিল পৃথা। শরীর ক্লান্ত ছিল যে খেতেও ইচ্ছে হয়নি আর। কলিং বেলের শব্দ তার কর্ণকুহর হতেই ঘুম উবে যায়। হুড়মুড়িয়ে শোয়া থেকে উঠে বসে। পনের সালোয়ার কামিজটা কুঁচকে গিয়েছে। কোন রকমে ঠিক করে মাথায় ওড়না টেনে পৃথা দরজা খুলতে ছুটে যায়। দরজা খুলতেই বিস্মিত হয়, দরজার বাইরে পূর্ব দাঁড়িয়ে। অবাক হওয়ারই কথা। সচরাচর তাদের বাসায় আসে না পূর্ব, আসলেও কোনো দরকারে, আর পৃথা অবগত থাকে আগে থেকে। পৃথা বিস্ময় নিয়ে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে। ফরমাল বেশে ঘর্মাক্ত শরীর পূর্বর, চোখে মুখে ক্লান্তির ছাপ। আম্মু এখানে এসেছে, ওনাকে ডেকে দাও একটু। পৃথার ভাবনারা নাড়া খায়, মস্তিষ্ক সজাগ হয় তার। সে জানে না তাহমিনা বেগম এসেছেন বাসায়। সে চোখ জোড়া পূর্ব হতে সরিয়ে নিচু করে নম্র স্বরে বলে, আমি জানি না আন্টি এখানে এসেছেন কিনা। আপনি ভেতরে এসে বসুন, আমি দেখছি। দাঁড়াও। পৃথা যাওয়ার জন্য উদ্যত হয়েছিল কি পূর্ব বাধা দিয়ে। পৃথা দাঁড়িয়ে পড়ে বাধা পেয়ে পুনরায় পূর্বর দিকে ঘুরে তাকায়। পূর্ব তার বাম হাতটা পেছনে থেকে সামনে নিয়ে আসে। সেই হাতে তার আসমানি রঙা ভাঁজ করা একটা ওড়না। পৃথার দৃষ্টি পরিবর্তন হয়, হৃদয়ের মাঝে ভাঁজ পড়ে। সন্দিহান গলায় বলে, এটা তো আমার। গ্রিল থেকে পড়ে গিয়েছিল হয়তো, আমি আসার সময় নিচে পেলাম। সাবরীর ভঙ্গিতে দেয়া জবাব অবিশ্বাস করার কারণ নেই। পৃথা অবিশ্বাস করেও না। পূর্ব ওড়নাটা হাতে দিতে দিতে বলে, আম্মুকে ডাকতে হবে না, বলে দিও আমি বাসায় ফিরেছি। পৃথা হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে ওড়নাটা হাতে নেয়। পূর্ব চলে যেতেই দরজা লাগিয়ে উকি দেয় মায়ের রুমে।
তাহমিনা বেগম কথা বলছিলেন বসে বসে। পৃথা আর রুমে যায় না। চুলায় চা চড়িয়ে দিয়ে নামাজ পড়ার জন্য রুমে যায়। ওড়নাটা নিচে পড়ে গিয়েছিল বিধায় পুনরায় ধুয়ে দেওয়ার চিন্তা করে সে। সেজন্য ওনা হাতে নিয়ে ভাঁজ খোলে। পৃথা চমকায়, ওনার ভাঁজ খুলতেই ভেতর থেকে বেরিয়ে আসে গুটি কয়েক হলদে রঙা ফুল। পৃথা হতবিহ্বলের ন্যায় কয়েক সেকেন্ড ফুলগুলোর দিক তাকিয়ে থাকে। কাঙ্ক্ষিত জিনিস থেকে মানুষ অনাকাঙ্ক্ষিত জিনিস পেয়ে গেলে বেশি চমকপ্রদ হয়। পৃথার অবস্থাও এই মুহূর্তে এমনই। সে কম্পনরত হাতে মেঝে থেকে একটা ফুল তুলল, কয়েক সেকেন্ড পর্যবেক্ষণ করে হঠাৎই সে এসে ফেলে। ক্ষীণস্বরে উচ্চারণ করে, চন্দ্রপ্রভা। তোর আম্মুকে বোঝালাম, কিন্তু ওনার সেই একই কথা, মেয়ের বিয়ে দিবেন, সংসার দেখবেন। তাহমিনা বেগমের কথা শুনে পৃথা মৃদু হাসে। অন্যমনস্ক হয়ে বলে, আম্মু কয়েকদিন ধরেই এই কথা বলছে আন্টি। আব্বুর চাচাতো বোন মারা গিয়েছেন, সপ্তাহ 2 হবে। ওনার 2টো মেয়ে আছে, ওনার স্বামী ওনাকে দ্বিতীয় বিয়ের চিন্তা করছেন। মেয়েদের দেখাশোনা করার কেউ নেই, তার ওপর যদি সংসারে সৎ মা আসে তাহলে মেয়েদের কি হবে? এসবই চিন্তা করছে আম্মু। এরকম ভাবলে কি হয় আন্টি? এগুলো ভাগ্যের ব্যাপার, আমাদের কিছুই করার নেই। না, তবে বিয়ে তো করতেই হবে একদিন। হ্যাঁ, বিয়ের জন্য তো না করছি না আন্টি, কিন্তু এমন চিন্তা করাটা ঠিক না। আর এখন বিয়ে নিয়ে চিন্তা করার মতো পরিস্থিতিও না। উনি একটু চিন্তিত, মায়ের মন তো তাই। পৃথা আর কিছু বলে না। তাহমিনা বেগমই আচমকা প্রশ্ন করেন, তোর কোনো পছন্দ আছে? তোর পছন্দের ছেলের সাথে বিয়ে দিতে চাইলে রাজি হবি? প্রশ্ন শুনে পৃথা চমকায়, চকিতে তাকায় তাহমিনা বেগমের দিকে। জবাব দেয় না। তাহমিনা বেগম জবাব না পেয়ে আর কিছু বলেন না, রুম ত্যাগ করেন। পাশে রেখে যান চিন্তিত, উদ্বিগ্ন এক মানবীকে। তার 2 দিন পরের কথা। আজ শুক্রবার, আজিজ সাহেব আজকে বাসায়। ফিরোজা বেগম ও 2 দিনে মোটামুটি সুস্থ হয়েছেন, কিন্তু সুযোগ পেলেই উনি পৃথার বিয়ের আলাপটা পারেন। যদিও বাবা মেয়ে কেউই গুরুত্ব দেয় না বিষয়টাকে। রোদের প্রখর তাপমাত্রা ঠিক করে তাকানো পর্যন্ত দেয় এমন অবস্থা। অথচ গত রাতেও বৃষ্টি হলো। রোদের প্রখরতা বেশি হলেও মৃদু হাওয়া বইছে, উষ্ণ হাওয়া। দৃষ্টি সম্মুখের রাস্তার দিকে রেখে জানালার ধারে বসে আছে পৃথা। পড়ার টেবিলটা তার জানালার ধারেই, সেখানেই চেয়ারে 2 পা ভাঁজ করে বসে আছে মুখ লটকে। সামনে কতগুলো রঙিন কাগজ, রঙিন কলম, আঠা, এগুলো ছড়ানো ছিটানো। পৃথা লম্বা শ্বাস টানে। পা জোড়া মেঝেতে রেখে সুন্দর করে বসে একটা কাগজ নিয়ে বাকি কাগজগুলো এক পাশে রাখে। নিত্য নতুন জিনিস তৈরি করা, আর্ট করা, এসবে তার ঝোঁক অনেক। হলদেটে বর্ণের এই খালি কাগজটাও বাদ গেল না। কাগজটাতে সুন্দর করে সাজিয়ে পৃথা চিঠি লিখতে বসলো। সে ঘাবড়াচ্ছে, হাত কাঁপছে, টিপ টিপ করছে বুক। পৃথা বোঝে না একটা মানুষকে নিয়ে এত চিঠি লিখেছে সে, অথচ প্রতিবার একই রকমের অনুভূত হয় তার। কিসের এত অস্থিরতা, এত উত্তেজনা কেন? এত সব কিছু নিয়েও পৃথা লেখা শুরু করে। পৃথা চিঠি সম্পূর্ণ করে, তার চোখ জোড়া কেমন ছলছল করছিল এতক্ষণ। অবশেষে চিঠি শেষ হওয়ার সাথে সাথেই চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ে 1-2 ফোঁটা অশ্রু। তৎক্ষণাৎই চোখ মুছে হাতের উল্টো পিঠে। অসাবধানতাবশত আঙুলের সাথে লেগে নাকফুল অর্ধেকটাই খুলে যায়। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে যায় পৃথার। পুনরায় পড়ার চেষ্টা না করে খুলে রেখে দেয়। নিজের তৈরি করা সেই হলদে রঙা খামটায় চিঠিটা ভরে। সেদিন ওনার ভাঁজে লুকিয়ে থাকা চন্দ্রপ্রভা থেকে একটা নিয়ে 2টো পাপড়ি আঠা দিয়ে লাগিয়ে আটকে দেয় খামের মুখ। মধ্য দুপুর এখন, গোসল সেরে পৃথা ভাবে পূর্বদের ফ্ল্যাটে যাবে, কিন্তু যায় না। আর তার হুট করেই মনে পড়ে আজ শুক্রবার, মানে ছেলেটা বাসায়। সে বাসায় থাকা অবস্থায় পড়া ছাড়া তাদের বাসায় পৃথা যায় না। পৃথা ভাবনায় পড়ে কিভাবে দিবে চিঠি। পৃথা ভেবেই নেয় এই চিঠি দেওয়ার পর কম করে হলেও 2 দিন পর তার সামনে যাবে, প্রয়োজন না পড়লে যাবেই না। বিকেলে পৃথা বই খাতা সমেত পূর্বর কাছে উপস্থিত হয়। রবিবার তার সমাজকর্ম পরীক্ষার টুকটাক বিষয়ে পূর্বকে বুঝিয়ে দিতে বলে। সেই ফাঁকে চিঠিটা রেখে আসে পূর্বর কোনো এক বইয়ের ভাঁজে। পূর্বদের ফ্ল্যাট থেকে এক প্রকার পালিয়ে নিজেদের ফ্ল্যাটে ঢুকে পৃথা। দরজা বন্ধ করে দিয়ে নিজের কক্ষে যেয়ে দরজায় খিল দিয়ে বসে। যাই হোক, সে 2 দিনের আগে এই কক্ষরূপী গুহা থেকে বের হবে না। কিন্তু চাইলেই তা সম্ভব না। তার রণচণ্ডী মা তাকে 1000 বার প্রশ্ন করবে।
পৃথা উত্তর দিতে পারবে না। তারপর নালিশ যাবে তার বাবার কাছে। তারপর কি হবে তা নিয়ে আর ভাবা হয় না পৃথার। সে অন্য ভাবনায় মত্ত। পৃথা ভয় পাচ্ছে, অস্থির হচ্ছে এই ভেবে যে চিঠিটা পড়ার পর পূর্ব কেমন অভিব্যক্তি দেখাবে। পৃথা আগেও তাকে চিঠি লিখেছে, কিন্তু এই চিঠিটা একটু বিশেষ। পূর্ব অবশ্য কখনোই তার চিঠির জবাব দেয়নি, এমনকি চিঠি যে দিয়েছে তার সম্পর্কে কোনো কথাই কখনো বলেনি। চিঠির জবাব পূর্ব না দিলেও পৃথার প্রায়শই মনে হয় পূর্বরও তার প্রতি কিছু অনুভূতি আছে। কিন্তু মনে হলেই তো হয় না। সেদিন বিকেলের কথায় পৃথার মনে হয় পূর্ব হয়তো অন্য কাউকে ভালোবাসে, হয়তো তাকে অপছন্দ করে। আবার সেদিনের দেয়া ফুলগুলোর কথা চিন্তা করলে অন্য কিছু মনে হয়। পৃথা জিজ্ঞেস করেছিল ফুলগুলোর কথা। পূর্ব সাবলীলভাবে উত্তর দিয়েছে, গাছের নিচে পড়েছিল, শুধু শুধু পড়ে থেকে ওখানেই নষ্ট হতো, তাই ভাবলাম দিয়ে দিই তোমাকে। তিশাকেও দিয়েছি। তিশাকে দেয়ার কথা শুনে পৃথার ভাবনার নড়চড় হয়েছে। সে যা ভাবছিল হয়তো তা ভুল। পৃথা ভেবে পায় না কিছু, সে কি ভুল করলো চিঠি দিয়ে। রাতে ঘুমানোর আগে বই পড়াটা পূর্বর অভ্যাস বলা চলে। অভ্যাসবশত আজও বই পড়তে নিয়েছিল। আর আজকেও বইয়ের ভাঁজে দেখা মিলল হলুদ খামের। খামের মুখে চন্দ্রপ্রভা ফুলের পাপড়ি লাগানো। তা দেখে ঠোঁট জোড়া প্রসারিত করে হাসল। বই রেখে খামটা হাতে নিল। ভেতরের চিঠিটাও আজকে হলুদ রঙা কাগজে লেখা। কাগজের ভাঁজ খুলে সে ঠোঁট জোড়া নাড়িয়ে শব্দহীন পড়ে যায়। প্রিয় পুরুষ, কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়ই। আমার থেকে দূরে দূরে যে থাকেন। বলতে পারবেন আপনাকে নিয়ে লেখা কততম চিঠি এটা? পারবেন না। আপনি হিসেব রাখেন না, এমনকি আমার দেয়া চিঠিগুলোও যত্নে রাখেন না। এই যে এত অস্থিরতা, উত্তেজনা নিয়ে কম্পিত হাতে আপনাকে চিঠি লিখি। গুটি কয়েক আপনি অব্দি পৌঁছায়, আর অধিকাংশই রেখে দিই নিজের কাছে। আপনি চিঠি দেখেন, পড়ার পর হয়তো ফেলে রাখেন টেবিলের এক কোণে। অথচ আমি সংগ্রহে রাখি কত যত্নে। এই ভেবে যে কোনো একদিন সুযোগ পেলে দেখাবো আপনাকে। ভরা চন্দ্রিমায় আপনি আমি পাশাপাশি বসে থাকবো, হুট করে আপনি বলবেন কিছু দেখাবো তোমায়। অতঃপর আমার দেয়া চিঠিগুলো বের করবেন একে একে। কত অবাক হব আমি। আপনার নামে লেখা চিঠি, অথচ আপনাকে দিইনি। সেগুলোও দেখিয়ে দিব সেদিন। সেগুলোর কয়েকটা আবার রঙিন খামে ভরা, অধিকাংশ আবার হলদে খামে। আচ্ছা, আপনার মনে প্রশ্ন জাগেনি যে মেয়েটা হলুদ খামেই কেন চিঠি দেয়? দুনিয়ায় রঙে অভাব পড়েনি নিশ্চয়ই। আমাকে নিয়ে আপনার আগ্রহ না থাকলেও এই প্রশ্নটা নিশ্চয়ই জেগেছে। আচ্ছা, আপনার কি মনে আছে আপনার প্রথম কথোপকথন? আমাদের বিল্ডিং এ মূল গেট দিয়ে ঢোকার পর যে হাতে ডান পাশে চন্দ্রপ্রভা গাছটা পড়ে, সেখানে প্রথম যে দেখা হয়েছিল আপনার সাথে। ফ্ল্যাট ভাড়ার জন্য এসেছিলেন আপনি, আব্বুকে খুঁজছিলেন। দারোয়ান চাচাও গেটে ছিলেন না সেদিন। আমি ছিলাম সেই চন্দ্রপ্রভা গাছের নিচে দাঁড়িয়ে। হাতে ফুল ছিল কতগুলো। আপনাকে দেখে প্রথমে খানিক ভয় পেলেও সাহস করে জিজ্ঞেস করেছিলাম। সেদিন যে কথা হলো প্রথম, আমাদের প্রথম দেখা, প্রথম কথোপকথনের সাক্ষী ছিল ওই চন্দ্রপ্রভা গাছ, আর তার হলদে রঙা ফুলের রঙকে স্মরণে রেখে আপনাকে হলদে খামে চিঠি দিই। অদ্ভুত লাগছে। মনে হচ্ছে কি মেয়েটা পাগল? হয়তো। আমার কম্পিত হাতের লেখা চিঠিগুলো দিব আপনাকে। যার কোনোটায় আছে বিষাদের তীব্র ছোঁয়া, কোনোটা প্রেমময়, তার মাঝে সাঝে আবার অভিমান অভিযোগ করা কোনোটায়। আপনি পাষাণ কঠোর হৃদয়ের তা নিয়ে লিখতেও ভুলিনি। আপনি একে একে সবগুলো চিঠি পড়বেন। আপনার অভিব্যক্তি দেখবো আপনি। কি সুন্দর মুহূর্ত হবে, তাই না? কিন্তু আপনি পাষাণ হৃদয়হীন, তাই সেসব ভাবলেও তৎক্ষণাৎ প্রশ্ন জাগে আদৌ কি তা সম্ভব? এই যে সুখ, আপনাকে প্রথমবার চিঠিতে সুখ বলে সম্বোধন করছি। এর আগে করিনি আপনার সম্মুখে। যতগুলো চিঠিতে আপনাকে সুখ বলে সম্বোধন করেছি তার একটা চিঠিও দিইনি আপনাকে। দেয়ার সাহস হয়নি, আপনার কাছ থেকে এত উপেক্ষা পেয়েও দূরে সরে যেতে পারিনি। অথচ আপনি কত সহজেই নিজেকে দূরে সরিয়ে নেন। কত সহজও আমায় উপেক্ষা করে চলেন। আমি তো পারি না। আপনি আসলেই হৃদয়হীন পুরুষ, কি ভীষণ নিষ্ঠুর আপনি। ইতি। অপ্রিয় নারী। বিশেষ চিঠি, সত্যিই তো বিশেষ। পূর্ব একবার, দুবার করে তিনবার পড়ে চিঠিটা। তার প্রসন্ন উৎফুল্ল মন কণ্ঠ খাদে নামিয়ে শোধায়। মেয়ে সময় ফুরুচ্ছে, তোমার কোমল হৃদয়ে সুপ্ত বাসনা হয়তো সত্যি হতে যাচ্ছে।
এই পুরুষ অতটাও নিষ্ঠুর না। সময় পেরোয়, তার মধ্যে কেটে যায় 2 দিন। আগামী পরশু পৃথার অর্থনীতি পরীক্ষা। ফিরোজা বেগম পৃথাকে গত বিকেল হতে বকাবকি করছেন। পৃথা কেন পড়তে যাচ্ছে না জিজ্ঞেস করছিলেন বারংবার। পৃথা নিশ্চুপ থাকে, তার মন খারাপ, ভীষণ রকমের মন খারাপ। সে চিঠি দিয়েছে অথচ 2 দিন পেরিয়ে গেল, কোনো খবর নেই। যাকে চিঠি দিল তার কোনো এয়াত্তা নেই। অথচ 2 দিন ধরে অস্থিরতা, উৎকণ্ঠায় সে জর্জরিত, শঙ্কিত যে ওই বাসায় যায় উনি। কিন্তু একদিন বাদে তার অর্থনীতি পরীক্ষা, তার ওপর মায়ের বকুনি। না গেলে হয়তো আজিজ সাহেবের কাছে খবর পৌঁছে যাবে পৃথা যাচ্ছে না পড়া নিয়ে কোনো নালিশ তার বাবার কাছে যান। সেদিন বিকেলে পৃথা যায় পূর্বর কাছে পড়তে। ফিরোজা বেগমের বকুনিতে না এসে উপায় ছিল না। পৃথা বাধ্য হয়ে এসেছে। টেবিলে বই খাতা রেখে সোফায় বসে পৃথা। তাহমিনা বেগম এক গ্লাস পানি এনে তাকে দেন। পৃথা সবে মাত্র পানির গ্লাসটা মুখের কাছে নিয়েছিল তখনই নিজের রুম থেকে বের হয় পূর্ব। পৃথার হাত থেমে যায়, দৃষ্টি নিচু হয়, গ্লাস নিয়ে ঠায় দাঁড়িয়ে রয়। পূর্ব সোফায় বসতে বসতে তাহমিনা বেগমের উদ্দেশ্যে বলে, আম্মু তোমার কাজ না থাকলে বিশ্রাম নাও একটু। তাহমিনা বেগম কিছু বলতে গিয়েও বললেন না। শরীরটা এমনিতেই ম্যাচ ম্যাচ করছেও না। উনি চলে যাওয়ার পর পূর্ব টেবিল থেকে পৃথার একটা বই নেয়। বইটা নাড়াচাড়া করতে করতে বলে, এতদিনে বুঝেছো যে আমি তোমার স্যার আর আমায় সম্মান দেওয়া উচিত। পৃথা দৃষ্টি উঁচু করে, খানিক প্রতিবাদী স্বরে বলে, আমি কখনো অসম্মান করিনি আপনাকে। সম্মান দিয়েছ স্যার হিসেবে। এগুলো নমুনা। পকেট থেকে হলদে রঙা একটা খাম বের করে টেবিলে রেখে বলে পড়ব। পৃথা অবাক হয়, খামটা তার চেনা। এই খাম অচেনা হবে কেন? এই একই দেখতে খামে সে কত চিঠি দিয়ে। পৃথার ভাবনার মধ্যেই পূর্ব চোখ মুখ শক্ত করে বলে, কি লিখেছ এগুলো পড়ে দেখো তো। পৃথার নেত্র যুগল ঝাপসা হয়, অপমানিত বোধ করে পূর্বর কথায়। ভঙ্গুর স্বরে বলে, আমার ভুল হয়েছে পূর্ব, এমন ভুল আর করব না। কথাখানি বলেই পৃথা ছুটে বেরিয়ে আসে। তার যাওয়ার পানে চেয়ে থাকে পূর্ব। টেবিলে পড়ে থাকে পৃথার বইগুলো আর সেই চিঠিটা। বিকেলের ঘটনার পর পৃথা অনেকটা ভেঙে পড়ে। মন বসাতে পারে না কিছুতেই। সন্ধ্যায় পড়তে বসতে গেলে মনে পড়ে বইগুলো তো ওই বাসায় রেখে এসেছে। পৃথা থম মেরে বসে থাকে কিছুক্ষণ। কি করবে বুঝতে পারে না। কিছু ভেবে না পেয়ে পৃথা নিজের রুম থেকে বের হয়ে মায়ের রুমে যায়। ফিরোজা বেগম শুয়েছিলেন, পৃথাকে দেখে উঠে বসলেন। অন্যদিকে মুখ করে বললেন, মহারানীর রুম থেকে বের হতে ইচ্ছে করল। কথার পৃষ্ঠে পৃথা মুক্রিয়মান কণ্ঠে জবাব দেয়, ঘুমিয়ে পড়েছিলাম আম্মু। দুঃখিত। হয়েছে আমি কার কি? এত দুঃখ প্রকাশ করতে হবে না। কথায় অভিমানের সুর। পৃথা কিঞ্চিত হাসে। ফিরোজা বেগমের পাশে বসে আহ্লাদী কণ্ঠে বলে, তুমিই তো সব, তুমি আর আব্বু ছাড়া আমার আর কে আছে? ফিরোজা বেগম কিঞ্চিত হাসেন। পৃথা ফের বলে, আম্মু মানুষ শিখি বলে দেয় না। মা বাবার মতো আপন কেউ হয় না। তারা যতটুকু বোঝেন, যতটুকু ভালোবাসেন তেমন করে কেউ পারে না। পৃথার গম্ভীর স্বরে করা বাক্য শুনে ফিরোজা বেগম খানিক অবাক হন। হঠাৎ এত কঠিন কথা কেন? অবাক হলেও সহজ গলায় বললেন, মা বাবার মতো আপন কেউ হয় না পৃথা। তাদের মতো করে কেউ ভালোবাসতে পারে না। তাদের মতো করে কেউ বুঝতে পারে না। কিন্তু পৃথা, আমরা আমাদের কাছের মানুষগুলোকে নিজেদের মতো করে অবশ্যই ভালোবাসি। অবশ্যই বুঝি তাদের। তবে সবার ভালোবাসার ধরন, ভালোবাসা প্রকাশের ধরন এক হয় না। কেউ নির্দ্বিধায় কোনো রকম সংকোচ ছাড়া প্রকাশ করে ফেলে। কেউ আবার করতে পারে না, ভয় পায়। কেউ আবার সরাসরি প্রকাশ করে না, কৌশলে করে। দেখার বিষয় হচ্ছে সামনের মানুষটা কতটুকু বুঝতে পারছে। বুঝেছিস? পৃথা সম্মতিসূচক মাথা নাড়ায়। বইয়ের কথাটা তার মাথা থেকে বের হয়ে গেছে। জিজ্ঞেস না করেই ফিরোজা বেগমের রুম ত্যাগ করে সে। কিন্তু ড্রয়িং রুমে আসতেই তার চোখ জোড়া বিস্ময় বড় হয়। তৎক্ষণাৎ নিজের মায়ের কাছে যায়। আম্মু, আমার বইগুলো। পূর্ব দিয়ে গেছে ঘন্টা খানেক আগে। পৃথা কথা শেষ করার পূর্বেই ফিরোজা বেগম জবাব দিলেন। পৃথা মাথা নাড়িয়ে আচ্ছা বলে চলে আসে। পুনরায় ড্রয়িং রুমে এসে বইগুলো নিয়ে নিজের রুমে যায়।
অর্থনীতি প্রথম পত্র পরীক্ষা আগামী পরশু। পৃথা সেই বইটা খোলে। কয়েক পাতা উল্টিয়ে পাল্টিয়ে দেখলে নীল রঙের কলমের কয়েকটা দাগ চোখে পড়ে। গুরুত্বপূর্ণ বিষয়গুলো দাগিয়ে দিয়েছে পূর্ব। আরো কয়েক পাতা উল্টিয়ে পাল্টিয়ে দেখে পৃথা হঠাৎ একটা পাতায় চোখ আটকে যায়। হলদে রঙা খামটা চোখে পড়লে মেজাজ চটে যায় একদম। কথা শুনিয়ে মন ভয়নি। এখানেও দিয়ে দিয়েছে। যেন দেখতেই আরেক দফা কষ্ট পায়, বিব্রত হতে হয়। এমন ভাবনা নিয়ে পৃথা বইটা হাত থেকে শব্দ করে টেবিলে রেখে দিন। রাগের মাথায় আরো রাগও চেপে বসল তার। বারান্দায় গিয়ে দাঁড়ায়। পাশের বারান্দায় ঘুটঘুটে অন্ধকার, ছেলেটা বাসায় নেই। বাসায় থাকলে অন্তত টেবিল ল্যাম্পের আবছা হলদে আলোটা চোখে পড়ত। পৃথা ঘাড় ঘুরিয়ে সামনের রাস্তার দিক তাকায়। বিষণ্ণ মনে তাকিয়ে থাকে সেখানে। ক্লান্ত, তৃষ্ণার্ত চোখ জোড়া। কিছু কি খুঁজছে, অপেক্ষা করছে কারো। জমাট বাঁধা অন্ধকার, থমথমে পরিবেশ। ভেজা চোখ জোড়া নিয়ে পৃথা তাকিয়ে আছে পাশের ফ্ল্যাটের বারান্দার দিক। পৃথা অপেক্ষা করছে। 5 দিন কেটে গেছে, পূর্বর দেখা পায়নি। তিশা জানিয়েছে পূর্বর কোনো জরুরি কাজে ঢাকার বাইরে গিয়েছে। কাজ কবে শেষ হবে, কবে ফিরবে জানানি। পৃথা এই 5-4 দিনের প্রতিটা মুহূর্তে অপেক্ষা করেছে মানুষটার জন্য। পৃথা চেয়ারে বসে গ্রিলে মাথা ঠেকিয়ে রাখে। রাত বারে বসে থাকতে থাকতে চোখ জোড়া লেগে গিয়েছিল, কখন পৃথা টেরি পায়নি। কানে কিছুর শব্দ আসতেই তার ঘুম ভেঙে গিয়েছে। শব্দর উৎস খুঁজতে যে পৃথার চোখ জোড়া থমকে যায় পাশের ফ্ল্যাটের বারান্দায়। পৃথা তড়িৎ গতিতে বসা থেকে উঠে পড়ে। আপনি কেমন আছেন পূর্ব? কান্নারত কণ্ঠে করা প্রশ্ন। ওপাশের অন্ধকারে থাকা মানবটির হাত নড়তে দেখা যায়। ঠোঁটের ভাঁজ হতে জ্বলন্ত সিগারেটটা নামায়, হালকা কাশির শব্দও পাওয়া যায়। পৃথা চাতক পাখি ন্যায় তাকিয়ে আছে জবাবের আশায়। তাকে নিরাশ করে দিয়ে ওপাশ হতে তিক্ত কণ্ঠে ভেসে আসে কিছু কথা। আপাদমস্তক ভেঙে গুড়িয়ে দিয়ে কেমন আছি জিজ্ঞেস করা যদি ভালোবাসা হয়, তবে আমার অমন ভালোবাসা চাই না পৃথা। পৃথা হতভম্ব হয়, ভেতরটা দুমড়ে মুচড়ে যায়। শব্দ করে কেঁদে ওঠে সে। এই অভিযোগ তো তার, মন তো তার ভেঙেছে। পূর্ব বলবে কেন এই কথা? পৃথা নিজেকে সামলায়, অস্ফুট স্বরে জিজ্ঞেস করে, আপনি এতদিন কোথায় ছিলেন? সহসা জবাব আসে, তোমার দৃষ্টির আড়ালে ছিলাম। কেন? তোমার ভালোবাসা উপলব্ধি করতে। আপনি তো আমাকে ভালোবাসেন না পূর্ব। পৃথার করুণ কণ্ঠ। পূর্ব নীরব থাকে। পৃথা আরো দুপায়ে এগিয়ে যায়, আকুতি ভরা কণ্ঠে বলে, সত্যিই ভালোবাসেন না? ভালো না বাসলে তবে আমার কেন মনে হয় আপনি আমাকে ভালোবাসেন? তার অভিযোগ ছিল আমার নামে পাঠানো তার চিঠিগুলোর জবাব আমি দিইনি। সেই অভিযোগ খুঁজাতে প্রথমবারের ন্যায় তার জন্য তারই দেয়া হলদে খামে অনুরক্তি পাঠিয়েছিলাম। তারপরে এই প্রশ্নের মানে আমি দেখি না। পৃথা বোঝে না, ফাল চোখে চেয়ে রয় কয়েক বল। আচমকা সে রুমের দিকে দৌড়ে যায়। টেবিলে পড়ে থাকা সেই অর্থনীতি বইটা খুঁজে বের করে। পাতা উল্টাতে উল্টাতে অবশেষে কাঙ্ক্ষিত জিনিসটা পায়। কাবা কাবা হাতে হলুদ রঙের খামটা খোলে। ভেতরে সাদা রঙের একটা কাগজ, তার মধ্যে কালো কালিতে লেখা একখানা পত্র। পৃথা রাখি জোড়া পানিতে টইটুম্বুর হয়। ঝাপসা চোখেই সে চেয়ে থাকে চিঠিটার দিকে। অপ্রিয় নারী, মেয়ে তুমি জেদি, ভীষণ রকমের জেদি। তোমার জেদের কাছে আমি হেরে গিয়েছি। যেভাবেই হোক নিজের উদ্দেশ্য হাসিল করে নাও, মানিয়ে নাও। কোনো কিছুতে হার মানতে না চাওয়া আমি, এই পূর্ব মেকআপেরও তোমার কাছে হেরে যেতে ইচ্ছে হয়। সত্যি হেরে গিয়েছি পৃথা। এমন হলো কেন? এমনটা হওয়ার তো কথা ছিল না। তোমায় যত ভুলতে চেয়েছি ততই যেন মনে পড়েছে তোমায়। যতবারই নিজেকে তোমার থেকে দূরে রাখতে চেয়েছি ততবারই তুমি আরো কাছে চলে এসেছো। বিরক্ত হয়ে ভুলে যাওয়ার কথা ভুলে বেশি করে মনে রেখেছি। যত্ন করে রেখেছি হৃদয় অঙ্গনে। মাঝে মধ্যে মনে হয় আমার সর্বস্ব এখন তোমার অধীনে। মন, মস্তিষ্ক সবকিছু তোমার অধীনে। তোমাকে নিয়ে ভাবতে তারা ভালোবাসে। চন্দ্রপ্রভা তোমার চোখ জোড়া, অদ্ভুত কি সম্মোহন তাতে। তোমার চিকন ঠোঁট জোড়া, তাতেই সৎ গোলাপি আভা। তারা অদ্ভুত ভাবে আকর্ষণ করে আমায়। তোমার গোলগাল নাকটা, তোমার ভাষ্যমতে বোঝা নাক। কিন্তু আমার মনে হয় এই গোলগাল নাকটাই তোমায় আরো সুন্দর করে তুলেছে। মাঝে মাঝে যে বোকামিগুলো করো তখন ইচ্ছে করে নাক টিপে দিতে।
তোমার সম্বোধন করা প্রিয় পুরুষের তা পছন্দ। আদরে আদরে ভাব আসে। এই যে কত শত ভুল করো, তখন বলতে ইচ্ছে করে ভুলের বিনিময়ে শাস্তির জন্য তৈরি হও মেয়ে। কিন্তু আফসোস বলা হয়নি কোনোদিন। এত অনুভূতি, এত অভিব্যক্তি, অথচ আমি প্রকাশ করতে পারি না। আমার ভয় হয়, সংকোচ বোধ হয়, হারিয়ে ফেলার ভয় হয়, তিরস্কার হওয়ারও ভয় হয়। এই কয়দিনে আন্দাজ করে ফেলেছ নিশ্চয়ই ছেলেটা কেমন গম্ভীর, একঘেয়ে স্বভাবের। আমি সত্যিই এমন। তাই আমার অনুভূতির একাংশও হয়তো প্রকাশ করতে পারলাম না, কখনোই পারবো না। শুধু তোমার চিঠির জবাবে কয়েক শব্দ লিখলাম মাত্র। প্রথমবারের মতো। এত এত চিঠি দিয়েছো আমায়, তুমি ভাবো আমি ফেলে রেখেছি অযত্নে? মেয়ে বোকা নাকি? ভালোবাসার যত্ন নিতে হয়, যত্ন নিলে ভালোবাসা বাড়ে, তীব্র হয়। অযত্নে তো কেবলই নিঃশেষ হয়ে যায়। চিঠির জবাব দিই না দেখে অভিমান জমেছে। আজ অভিমান ভাঙানোর ক্ষুদ্র প্রয়াস হিসেবে এই চিঠি দিলাম। তোমার চোখ জোড়ার অদল গহ্বরে তলিয়ে গিয়েছি, সেই কবে নিজের সর্বনাশ দেখেছি। মেয়ে, প্রথমবারের মতো হলদে খামে অনুরক্তি পাঠালাম তোমায় ভালোবাসি না বলে। ইতি। তোমার সম্বোধন করা প্রিয় পুরুষ। পিতা শব্দ করে কেঁদে ওঠে, নিজেকে শোক খানিক গালি দেয়। সে এতদিন কেন দেখেনি এটা? কেন ফেলে রেখেছিল? এজন্যই পূর্ব বলছিল ওই কথা। পৃথার বুকের ভেতরটা দুমড়ে মুছে যায়। সে পারল না ভালোবাসার যত্ন নিতে। তার প্রিয় পুরুষের দেয়া প্রথম প্রণয়পত্র, অথচ সে অযত্নে ফেলে রেখেছিল। চিঠিটা হাতে নিয়ে পৃথা আবার বারান্দায় যায়, কিন্তু পূর্ব ততক্ষণে নিজ কক্ষে চলে গিয়েছে। পৃথা কান্না ভেজা চোখে চেয়ে থাকে। কান্না কণ্ঠে কয়েকবার ডাকে ও পূর্বকে, কিন্তু সারা শব্দ আসে না। পৃথা বারান্দার মেঝেতেই বসে পড়ে। কান্না করতে করতে এক পর্যায়ে চুপ হয়ে যায়। মনে মনে একই কথা আওড়ায়। আমি ভুলছিলাম না, ভুলছিলাম না। পূর্ব, আপনি আসলেই ভালোবাসেন আমায়। আমিও ভালোবাসি আপনাকে। এতগুলো দিন ধরে এত যত্ন করে ভালোবেসে গিয়েছেন, টেরও পেতে দেননি আমায়। আপনার ভালোবাসার যত্ন নিতে পারিনি আমি। পৃথা, তোর নাকি বিয়ে আজকে? এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে দিন দুই আগে। নিদারুণ মনকষ্ট নিয়ে এই কটা দিন যাপন করেছে পৃথা। একটুখানি শান্তির খোঁজে এসেছিল ছাদে। ছাদে এসেই তিশার সাথে দেখা হয়। তার করা উক্ত উক্তি পৃথাকে আপাদমস্তক বিস্মিত, হতবাক করে দেয়। পৃথা তবুও সহজ গলায় বলে, এমন মজা করিস না তিশা, অসহ্য লাগে। মজা করছি না, আন্টি তো বলল, আমাদের যেতেও বলল। তিশার সহসা জবাব, পৃথা থমকে যায়। ইতিমধ্যেই হাতে পায়ে কাঁপন শুরু হয়েছে তার। পৃথা এলোমেলো পায়ে ছুটে যায় নিজের বাসার উদ্দেশ্যে। বাসায় যেই ফিরোজা বেগমকে জিজ্ঞেস করে, আম্মু, আম্মু তিশা কি বললো এগুলো? আমার আমার বিয়ে মানে? হ্যাঁ, তোমার বিয়ে আজকে সন্ধ্যায়। আমি রুমে তোমার কাপড় রেখে এসেছি, তৈরি হয়ে নাও। এতক্ষণে মনের মধ্যে যতটুকু আশা ছিল তাও যেন শেষ হয়ে গেল। বিষয়ে যেন মেয়েটা প্রতিক্রিয়া দেখাতে ভুলে গিয়েছে। কান্না ভেজা চোখে শুধু তাকিয়ে আছে মায়ের দিকে। ফিরোজা বেগমের মায়া হলো, উনি কণ্ঠে নমনীয়তা এনে বললেন, তুমি আমাদের একমাত্র মেয়ে, অনেক আদরের। কিন্তু যত আদরেরই হোক, বিয়ের বয়স হলে বিয়ে দিতেই হবে। তোমার বিয়ের বয়স হয়েছে, তাই বিয়ে দিতেই হচ্ছে। ছেলে অনেক ভালো, তাই দেরি করার প্রয়োজন দেখিনি। আমার মতামত নেয়ারও প্রয়োজন মনে করলে না। পৃথার ভঙ্গুর স্বর। ফিরোজা বেগম হেসে জবাব দিলেন, অবশ্যই তোমার মতো আছে, সেজন্যই তো আমরা এগিয়েছি। পৃথা কথার মানে বোঝে না, মনে করতে পারে না সে কবে মতোদের বিয়েতে। তার সাথে তো বিয়ে সম্পর্কিত কোনো আলোচনাই করা হয়নি শেষ কয়েকদিনে। কোনো প্রশ্ন করার আগেই ফিরোজা বেগম কাজের ব্যস্ততা দেখিয়ে স্থান ত্যাগ করেন। পৃথা বেগম মনে কয়েক পল দাঁড়িয়ে রয়। সে ভালোবাসে পূর্বকে, পূর্বও ভালোবাসে তাকে। তাহলে এই বিয়ে কেন? অন্য কাউকে বিয়ে করার জন্য নিশ্চয়ই এতদিন পূর্বকে ভালোবাসেনি। তোর ভাই কোথায় তিশা? পৃথার হড়বড়ানো কণ্ঠের প্রশ্ন। ভেজা চোখ জোড়া, ঘেমে নিয়ে একাকার অবস্থা মেয়েটার। তিশা বসা থেকে উঠে পৃথাকে বসায়, গ্লাস ভর্তি পানি এনে দেয়। পৃথা শুয়েও দেখে না, পুনরায় নিজের প্রশ্নটা করে। তিশা তার পাশে বসতে বসতে বলে, ভাইয়া ভার্সিটিতে। পৃথা, আসতে দেরি হবে আজ। কেন? একটু ফোনে কথা বলতে পারবো তার সাথে।
পৃথার চোখে আকুতি। তিশা কোনরূপ প্রশ্ন করা ছাড়াই কল দেয় পূর্বকে। কিন্তু উবাস হতে মেয়েলি কণ্ঠে ভেসে আসে, সংযোগ দেয়া সম্ভব হচ্ছে না। বারংবার একই কথা ফিরে আসে। পৃথার মন পুনর্বার ভাঙে। তন্মধ্যেই ফিরোজা বেগম পৃথার খোঁজে পূর্বদের বাসায় আসেন। পৃথাকে তারা দেন, তিশার উদ্দেশ্যে বলেন, তিশা ওকে একটু সাহায্য করো তো তৈরি হতে। বিকেল বেরিয়ে সন্ধ্যা নেমেছে মেদিনীতে। আজকের সন্ধ্যা পৃথার কাছে বিদঘুটে মনে হচ্ছে। অসহ্য দমবন্ধকর পরিস্থিতি তার। কি করবে কি করবে না কিছুই মাথায় খেলছে না তার। বুদ্ধিমতী চঞ্চল স্বভাবের মেয়েটা যেন দিকবিদিক শূন্য হয়ে পড়েছে। গাঢ় মেরুন রঙের কাতান শাড়ি, মুখে সাজ বলতে একটু লিপস্টিক ব্যবহার করেছে পৃথা। এলোমেলো চুলগুলো হাত খোপা করে শাড়ির আঁচল টেনে দিয়েছে মাথায়। ফিরোজা বেগম রুমে ঢুকে পৃথাকে এমন রূপে দেখে কিছু সময় নির্নিমেষ তাকিয়ে রইলেন। মেয়েটা তার অত্যন্ত আদরের। সেই মেয়েকে কিভাবে নিজে থেকে দূর করবেন, কিভাবে থাকবেন ভাবতেই মন কেঁদে উঠল ওনার। নিজেকে সামনে নিয়ে পৃথার কাছে যে জিজ্ঞেস করলেন, এখনো তৈরি হসনি? এভাবেই বিয়ে করবি? আমি বিয়ে করব না আম্মু। পৃথার দৃঢ়কণ্ঠ। বহু কষ্টে মেয়েটা সাহস সঞ্চার করে বলেছে কথাখানা। ফিরোজা বেগম পাত্তা দিলেন না, বললেন, ওরা চলে এসেছে, তুই ঘুমটা টেনে বসো ভালো করে, তাদের ভেতরে নিয়ে আসছি। বলেই উনি আবারও চলে গেলেন রুমের বাহিরে। পৃথার সর্বাঙ্গে অস্থিরতা ছড়িয়ে পড়ছে, হাত পায়ে অসহ্য কাঁপন শুরু হয়েছে। গলায় দলা পাকিয়ে আটকে আছে কান্নারা। তিশা তাকে এক হাতে জড়িয়ে ধরতেই টুকরে কেঁদে ওঠে পৃথা, ক্রন্দনরত কণ্ঠে বলে, আমি বিয়ে করব না তিশা, আমি পূর্বকে ভালোবাসি। তন্মধ্যেই পৃথার রুমে একে একে আজিজ সাহেব, ফিরোজা বেগম, তাহমিনা বেগম আর একজন লোক প্রবেশ করেন। সবার শেষে প্রবেশ করে পোপ। পৃথা ঝাপসা চোখে তাকিয়ে দেখে শুভ্র রঙা পাঞ্জাবি পরিহিত ছেলেটাকে। তাহমিনা বেগম এগিয়ে এসে পৃথাকে ধরে বিছানায় বসান। পৃথার দুই হাতে দুটো সোনার বালাও পরিয়ে দেন। মাথার ঘুমটাটা ভালো করে টেনে দেন। একরকম ঘোরের মধ্যেই পূর্বর সাথে নিজের বিয়েটা কবুল করে সে। বিয়ে শেষে সবাই রুম থেকে বেরিয়ে যায়। ঘোরগ্রস্ত হতভম্ব পৃথা তখনও বিছানার এক কোণে বসেছিল। ফিরোজা বেগম তার কাছে গেলেন, মাথায় হাত রেখে আদুরে গলায় ডাকলেন। পৃথা মাথা তুলে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। ফিরোজা বেগম সেই দৃষ্টির অর্থ বোঝেন। লম্বা শ্বাস নেন উনি। আঙ্কেল, আমি পৃথাকে বিয়ে করতে চাই। দৃঢ়কণ্ঠে করা উক্তি শোভন হতেই যেন বিস্ময়ে হা হয়ে যান আজিজ সাহেব। ফিরোজা বেগম ট্রেতে করে চা নিয়ে এসে সবে দাঁড়িয়েছিলেন। পূর্বর কথা শুনে উনিও চমকে ওঠেন। তাদের বিস্ময় দেখে বিচলিত হয় না পূর্ব। শান্ত স্বরে বলে, আপনারা অবাক হচ্ছেন, হওয়ার কথা। কিন্তু পৃথাকে আমি পছন্দ করি, বলতে পারেন ভালোবাসি। 2 বছর ধরে ভালোবেসে আসছি। সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম এতদিন। অবশেষে সেই সময় এসেছে। আপনাদের অনুমতি চাই, যদি দেন তো। পৃথা পছন্দ করে তোমায়, ভালোবাসে। এবার যেন বিস্ময়ের পরিমাণ বাড়ল। আজিজ সাহেব অবাক কণ্ঠে জিজ্ঞেস করেন, কি বলছো এসব? আঙ্কেল, এটা সত্যি কথা। তোমার আর পৃথার মধ্যে এতদিন ধরে প্রেমের সম্পর্ক চলছে। না আঙ্কেল, এখানে একটু ভুল আছে। আমাদের প্রেমের সম্পর্ক নেই। পৃথা আমাকে ভালোবাসে সেটা আমি জানতাম। আমি পৃথাকে ভালোবাসি সেটা এতদিন পৃথা জানতো না। 3 কয়েক আগে জেনেছে। বিয়ের ব্যাপারে পৃথা জানে না। ওর মতামত না নেই। পৃথা আমাকে এতদিন ধরে ভালোবাসে, বিয়েতে অমত করবে কেন আঙ্কেল? আজিজ সাহেব বুঝলেন, ঠিকই তো। পৃথা যদি সত্যিই ভালোবাসে তাহলে বিয়েতে কেন অমত করবে? এতক্ষণের রুক্ষ ভাবটা কাটিয়ে উনি এবার একটু নরম হয়ে বললেন, দেখো পূর্ব, পৃথা আমার একমাত্র মেয়ে। বুঝতেই পারছো যে। আমি বুঝতে পারছি আঙ্কেল। পৃথা আসলে আমাদের পরিবার পূর্ণ হবে। ছেলে হিসেবে আমি কেমন তা আপনি জানেন। আরো কিছু জানতে চাইলে জেনে নিবেন। সময় নিন, 1 দিন 2 দিন, তারপর সিদ্ধান্ত জানান। আপনি অনুমতি দিলে আম্মুকে নিয়ে আসবো, আর যেদিন নিয়ে আসবো সেদিনই বিয়ে করে পৃথাকে নিয়ে যাব। আসি। ছেলের দৃঢ়কণ্ঠ, ব্যক্তিত্ব আজিজ সাহেবকে পূর্বর প্রতি আরেক দফা মুগ্ধ করেছিল সেদিন। সেজন্যই সম্মতি দিয়েছেন। সব শুনে পৃথা আরেক দফা চমকপ্রদ হয়। একের পর এক চমক যেন নিতে পারে না মেয়েটা। সবাই কি সুন্দর অভিনয় করে গিয়েছে তার সাথে।
সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে সে এটা জেনে যে পূর্ব এভাবে বিয়ের প্রস্তাব রেখেছে তার বাবার কাছে। এতদিন যাবৎ ভালোবেসে নিজের অনুভূতি আড়াল করে গিয়েছে, সময়মতো আবার কাছেও টেনে নিয়েছে। ভালোবাসার ক্ষেত্রে ছেলেটা কয়েক ধাপ এগিয়ে রইল না। ভরা চন্দ্রিমার আকাশ, ধরণীতে উপচে পড়ছে চাঁদের স্নিগ্ধ আলো। গ্রিলে মাথা ঠেকিয়ে এক দৃষ্টিতে পৃথা তাকিয়ে আছে পূর্ণ চাঁদের দিকে। ঘণ্টাখানেক আগেই পৃথাকে পূর্বের ফ্ল্যাটে নিয়ে আসা হয়েছে। পৃথার প্রফুল্ল মন খুশিতে প্রতিক্রিয়া দেখাতে যেন ব্যর্থ মেয়েটা। তার কেবলই বলতে ইচ্ছে করছে, আমি। এই পৃথাপূর্ব নামক কঠিন পুরুষের মনে জায়গা দখল করে আছি সেই কবে থেকে তার হৃদয়ে অঙ্গনে নাকি এই পৃথার রাজত্ব চলে। অথচ নিষ্ঠুর পুরুষ আপনি একটুখানি অনুভূতি অভিলাষ প্রকাশ করেননি, কিন্তু সময়মতো ঠিকই নিজের করে নিলেন। ভাবতে ভাবতে পৃথার ঠোঁটের হাসি আরো বিস্তৃত হয়। চাঁদের পানে চেয়ে সে মৃদু স্বরে শোধায়, এই যে চাঁদ, আজ তুমি পরিপূর্ণ, এই পৃথাও আজকে পরিপূর্ণ। পৃথা কানায় কানায় পরিপূর্ণ হবে পূর্ব নামক পুরুষের ছোঁয়ায়। সে একান্ত আমার প্রিয় পুরুষ। কেউ যেন ভুল ধারণা পুষে না রাখে। বিয়ে করেছি ভুলে যায়নি কিছু। পৃথা চমকায়, কেঁপে ওঠে আচমকা কারো কণ্ঠ পেয়ে। তন্মধ্যেই পূর্ব এসে দাঁড়ায় তার পাশে। পৃথা সোজা হয়ে দাঁড়ায়। খানিক মন খারাপ হয় তার, এখনো এসব নিয়ে পড়ে আছে। পৃথার আঁখি জোড়া টলমল করতে থাকে। মৃদু স্বরে শুধু নামটুকু নেয়, পূর্ব। আহত করুণ কণ্ঠ। পূর্বর মন নরম হয়। পৃথার দিকে দৃষ্টি রাখে। পৃথার ছলছল করা আঁখি জোড়া দৃষ্টিগোচর হলে তার চাহনি নরম হয়। মুখের রং বদলায় ঘোরগ্রস্তের ন্যায় বলে, তোমার চোখ জোড়া অদ্ভুত চুম্বকের ন্যায় আকর্ষণ করে আমায়। এমন কি আছে বলো তো? উক্তিটি করার পরেই পূর্বর যেন হুঁশ হয়, পুনরায় চোখ মুখ সত্য করে। তার এতটা রাগও হওয়ার কথা না, তবুও হচ্ছে। পূর্ব দৃষ্টি ফিরিয়ে নিলে পৃথার ও রাগও ওঠে। এবার রাগের মাথায় অভাবনীয় এক কাজ করে বসে। পূর্বর মাথাটা চেপে ধরে নিজের দিকে ঘুরিয়ে পৃথা নিজের ঠোঁট জোড়া স্পর্শ করায় পূর্বর ঠোঁট জোড়ায়। শীতল ঠোঁটে উষ্ণ স্পর্শ যেন সর্বাঙ্গে ঝংকার তোলে দুজনেই। নিজেকে সামনে নিয়ে পৃথা নিজের ঠোঁট জোড়া পূর্বর কানের কাছে নিয়ে মোলায়েম কণ্ঠে শোধায়, আপনার চন্দ্রপ্রভা এই আঁখি জোড়ায় তার প্রিয় পুরুষের জন্য আকাশ সম ভালোবাসা ধারণ করে। আকর্ষণ তো করবেই। পূর্বর ক্রোধের শিখা যেন ধূপ করেই নিভে গেছে পৃথার স্পর্শে। পৃথার কুটিতে নিজের দুই হাত রাখে সে। অস্ফুট স্বরে উচ্চারণ করে, চন্দ্রপ্রভা। পৃথা কেঁদে ফেলে। পূর্ব পৃথার কপালে এক হাত রাখে, অন্য হাতে পাঞ্জাবির পকেট হতে একটা খাম বের করে। তা দেখে পৃথা কান্না করতে করতেও হাসে। পূর্বর রাগও ভাঙানোর জন্য লিখেছিল এই চিঠিটা। পূর্ব অতর বাকিয়ে পৃথাকে জিজ্ঞেস করে, এটা কি চিঠি? আপনার রাগও ভাঙানোর, আপনার প্রতি নিজের অনুভূতি, অভিমান, অভিযোগ প্রকাশের মাধ্যম। আপনার নামে পাঠানো হলদে খামে অনুরক্তিগুলো সাক্ষী এই পৃথা তার প্রিয় পুরুষকে ঠিক কতটা ভালোবাসে। পূর্ব পুনরায় হাসে, প্রেমময় দৃষ্টিতে তাকায় তার প্রাণের পানে। আদরের স্পর্শ আঁকে কপালে। ভরা চন্দ্রিমা রাতে মেয়েটাকে নিজের বুকে নিয়ে কাটিয়ে দেয় কয়েক প্রহর। সমাপ্ত।